বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নভেম্বর 21 মাসের মাসিক সভার এই লেকচার সেশনে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের এই লেকচার সেশনে সম্মানিত প্রধান অতিথি এবং একক বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব বিশিষ্ট সাংবাদিক জনাব দীপ আজাদ। এই সেশনে সভাপতিত্ব করবেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের সম্মানিত কো চেয়ারম্যান, এদেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণপ্রিয় নেতা জনাব AKM হামিদ। মঞ্চে উপবিষ্ট আছেন আইডিবি কেন্দ্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট কারিগরি শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই আসুন আমরা জাতীয় সঙ্গীতের সুরে সুরে সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মানিত করি। সম্মানিত উপস্থিতি, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ কারি মোহাম্মদ রফিকুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير صدق الله العظيم ارشاد হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যবৃন্দ, জেলখানায় নিহত জাতীয় চার নেতা, প্রয়াত জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব, প্রয়াত সদস্য প্রকৌশলীবৃন্দ সহ দেশমাতৃকার কল্যাণে জীবন উৎসর্গকারী ব্যক্তিবর্গের স্মরণে দাঁড়িয়ে এখন 1 মিনিট আমরা নীরবতা পালন করব। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীবৃন্দ, এখন পরম সম্মানিত প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা উপহার প্রদান করছেন আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিনা পারভিন। এবার বিশেষ এই স্মারক উপহার মাননীয় প্রধান অতিথির হাতে তুলে দিচ্ছেন আইডিবি চাকুরি বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস। সমবেত সুধী, এবার স্বাগত ও সূচনা বক্তব্য উপস্থাপন করছেন আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির 33তম অর্থাৎ নভেম্বর মাসের মাসিক সভার এই লেকচার সেশনের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা আইডিবি সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে.এম. হামিদ। আজকের এই লেকচার সেশনের প্রধান অতিথি ও একক বক্তা আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং অত্যন্ত কাছের মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের বহুদিনের পরিচিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব দীপ আজাদ, যিনি বর্তমানে নাগরিক টিভির হেড অফ নিউজের দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টাবৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সদস্য প্রকৌশলী সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই সন্ধ্যায় মাসিক সভার লেকচার সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং
বহুদিন পর আমাদের এই প্রিয় দীপ আজাদ ভাইকে আমাদের মাঝে পেয়েছি। একসময় আমাদের এখানে খুব ঘন ঘন আসতেন, আমাদের সাথে অনেক কথাবার্তা হতো, কিন্তু মাঝখানে আমাদের একটা বিশাল গ্যাপ। দীপ আজাদ ভাইও তার দায়িত্বের কারণেই আমাদের সাথে আর সেভাবে যোগাযোগ রাখতে পারেন নাই, আমরাও দেখা করতে পারিনি। তার মধ্যে 2 বছর তো প্রায় কোভিড-19 দুর্যোগ। তো আজকে আমরা তাকে পেয়েছি আমাদের মাঝে, আমরা তার কাছ থেকে কথা শুনব। আর দীপ আজাদ ভাই নিশ্চয়ই এর আগেও জানেন যে আমরা আমাদের প্রতিটি মাসিক সভায় এভাবে একটি লেকচার সেশনের আয়োজন করি, এবং আমাদের দৃষ্টিতে আমাদের ইনস্টিটিউশনের এই কেন্দ্রীয় কমিটির মাসিক সভার ধারাবাহিকতায় আমরা প্রথিত দশা কিছু ব্যক্তিদেরকে এই ধরনের লেকচার সেশনে ডেকে আনি, অনুরোধ করি আসার জন্য, এবং তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনি। আর এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই, নির্ধারিত বিষয় আমাদের কাছ থেকে বলা নাই। প্রধান অতিথি যে কোনো জাতীয় ইস্যু অথবা তিনি যে বিষয়টিকে বেছে নেবেন সেই বিষয়ের উপরে আমাদের সামনে তিনি বক্তব্য উপস্থাপন করেন, এবং সেইভাবেই আজকে দীপ আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা কথা শুনব। আমরা এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন স্তরে, কেন্দ্র থেকে জেলা, সাব ইনস্টিটিউশন বিভিন্ন স্তরে নেতৃত্ব দেন, আমরা তাদেরকেই শুধু ডেকে আনি। এখানে খুব একটি বিশাল আয়োজন করি না, আমরা স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলীদের আনি, যাতে আমাদের অতিথির বক্তব্য শুনে তারা তাদের নেতৃত্বের গুণাবলী এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, এবং তার মাধ্যমে তারা তাদের নেতৃত্বে দেওয়ার বিষয়টিকে আরও শানিত করতে পারে। এবং এটি একটি ক্লাসরুমের মতন আমরা চিন্তা করি। যিনি বক্তব্য দিবেন, অর্থাৎ আজকে দীপ আজাদ ভাই দিবেন, আমরা এই ক্লাসে ছাত্রের মতো তার কথা শুনব। তবে ডিফারেন্স এটুকুই, এখানে বোধই হতে পারে দীপ আজাদ ভাই কথা বলার পরে আমাদের কথা কিছু থাকলে, জিজ্ঞাসা থাকলে, সেটা আমরা তার কাছ থেকে জেনেও নিতে পারব। তো আমি কথা বাড়াবো না। তো দীপ আজাদ ভাইয়ের যেহেতু অনেকদিন পর আমাদের সাথে আজকে দেখা, আপনি আমাদের সম্পর্কে জানেন। আমরা বাংলাদেশের গ্রাম পর্যায় থেকে, গ্রাম থেকে রাজধানী পর্যন্ত দেশের ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড অর্থাৎ উন্নয়ন উৎপাদনের তৃণমূল পর্যায় থেকে আমাদের সদস্যরা কাজ করে, এবং জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে জনগণের কল্যাণে আমরা কাজ করি। আমরা নিজেদেরকে সে কারণে জনগণের প্রকৌশলী হিসাবে নিজেদেরকে ভাবি, যে আমরা যে প্রকৌশলী হয়েছি আমাদের দ্বারা যেন দেশের মানুষ উপকৃত হয়, দেশের জনগণ উপকৃত হয়। আরেকটি বিষয় আমরা বাস্তব করি জনগণের মধ্যেও এবং আমাদের সদস্যদের মধ্যে, সেটি হলো মহান মুক্তিযুদ্ধ 1971 সালে। সেই মহান মুক্তিযুদ্ধে আমরা একটি গর্বিত পেশাজীবী সংগঠন, যারা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের একমাত্র পেশাজীবী সংগঠন যারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেভাবে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অর্থাৎ আইডিবি জাতির কাছে, জনগণের কাছে একটা দায়বদ্ধতায় আবদ্ধ আছে। সেই দায়বদ্ধতার কারণেই আমরা জনগণের জন্য কাজ করি। আর দায়বদ্ধতার কারণেই আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের চেতনা আমরা অন্তরে ধারণ করি, বিশ্বাস করি, এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করি। এটি আমাদের একটি অহংকার পেশাজীবী সংগঠন হিসেবে। আর যেহেতু আমরা কাজকে ভালোবাসি, কাজের মানুষকেও শ্রদ্ধা করি, যদিও বাংলাদেশের এই রীতিটা উল্টো দিকে, বরং বাংলাদেশের যত উপরের দিকের মানুষ আছেন তারা সবসময় কাজের মানুষকে ঘৃণা করে, কাজকে অশ্রদ্ধা করে, যে কাজ করে তাকে ঘৃণা করে। আমরা এর থেকে বের হয়ে আসার চেষ্টা করি সাংগঠনিকভাবে, যে আমরা কাজের মানুষকে যেমনি ভালোবাসতে চাই, কাজকেও ভালোবাসি। যে কারণে আমরা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে আমরা নিজেরা ফিল্ডে, তৃণমূলে কাজ করি,
কাজ করতে গিয়ে আমরা মা মাটি মানুষের সাথে থাকি। সেই কারণে মা মাটি মানুষের সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বলে আমরা মনে করি। আর এই বিষয়টি বিবেচনায় নিয়েই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গণপ্রকৌশলী হিসাবে ঘোষণা করেছেন। গণপ্রকৌশলী হিসাবে আমরা গর্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই ঘোষণার কারণেও আমরা তার প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা এই ঘোষণাটাকে মর্যাদা দিয়ে সেভাবে আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টাও করে যাচ্ছি। কিন্তু যে বললাম প্রথমেই যে কাজের মানুষকে এদেশে সম্মানও দেয় না, এদেশে কাজকেও শ্রদ্ধা করা হয় না। আর এই কারণেই বাংলাদেশ 50টি বছর বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা অর্জনেও অনেকটা পিছিয়ে গেছিল। এখন আমরা অনেকটা আশাবাদী যে অন্তত একজন নেতা বাংলাদেশে আছেন যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি বঙ্গবন্ধুর মতোই বাংলার মানুষকে ভালোবাসেন, মা মাটি মানুষকে ভালোবাসেন এবং খেটে খাওয়া মানুষদেরকে শ্রদ্ধা করেন এবং স্নেহে কাছে টেনে নেন। এবং সে কারণেই আমরা অনেকটা আশাবাদী হয়ে আবার জননেত্রী শেখ হাসিনার পেছনে কাজ করার একটা নতুন স্পৃহা পেয়েছি। কিন্তু তারপরেও নানাভাবে বাধাগ্রস্ত হয় এই অগ্রযাত্রা, নানাভাবে বাধাগ্রস্ত হয় জননেত্রী শেখ হাসিনার এই মানব প্রেম, মানুষের প্রতি ভালোবাসা ব্যাহত হওয়ার নানান ধরনের বিষয় আমরা লক্ষ্য করি। এই জন্যই আজকে আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা খুব তৃণমূল পর্যায়ে কাজ করেন, আবার উন্নয়ন উৎপাদনের মূল কাজটি করেন। যে কোনো ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের উৎপাদনে এক্সিকিউশন, মেনটেন্যান্স এবং সুপারভিশনের মূল কাজটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সম্পন্ন করে। আর যে কোনো ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রে এই কাজটাই হলো 75% বা 80%, বাকিটুকু হলো হায়ার লেভেলের লোকদের কাজ, যেটা ডিজাইন, প্ল্যানিং এই কাজগুলো করে। কিন্তু আমরা খুবই মর্মাহত হয়ে যাই যে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেহেতু পেশাগত ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, তারা পদোন্নতি পায় না, তাদের কর্মসংস্থানের সুযোগ যেভাবে বৃদ্ধি হওয়ার কথা সেটাও হয় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের কিছু পেশাগত যে আমাদেরকে অবহেলা করা হতো, আমাদেরকে ডিপ্রাইভ করা হতো, সেগুলোকে সমাধান করার জন্য বারবার তিনি ঘোষণাও করেছেন। তার মধ্যে দু একটি বিষয় বলি যে চাকরির প্রথম নিযুক্তিতে বাংলাদেশের ডিগ্রি ইঞ্জিনিয়াররা, এগ্রিকালচারিস্ট, ডাক্তার এরা একটা স্পেশাল ইনক্রিমেন্ট পায়। মূল বেতনের সাথে যোগদান করার সাথে সাথে একটা ইনক্রিমেন্ট পায়। আমরা এক সময় পাইতাম এটা টেকনিক্যাল পে হিসাবে, কিন্তু মাঝে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল। 15 সালের স্কেলেও ওনাদের দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়নি। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে যাওয়ার পরেই তিনি ঘোষণা করেন যে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও পাবে এবং এটা দেওয়া হবে। এটা 12 সালে প্রথম ঘোষণা করেছেন। এরপরে 2020 সাল পর্যন্ত আমাদের প্রতিটি সম্মেলনে উনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাবে। কিন্তু দুর্ভাগ্য হলো এদেশের একটি প্রতিক্রিয়াশীল চক্র, ওই যে যারা বললাম যে কাজের মানুষকে যারা শ্রদ্ধা করতে চায় না, সম্মান করতে চায় না, তারা কোনো সুবিধা পাক ন্যায্যভাবে সেটাও তারা চান না। সেই কারণে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাটাও আজ এই 8-9 বছর যাবৎ উপেক্ষিত। অন্যদিকে পদোন্নতির কোটা আমাদের 33% অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী 50%-এ উন্নীত করার ঘোষণা দিয়েছেন একই সাথে, সেটিও আলোর মুখ দেখেনি। উপরন্তু আমাদের উপরে কতগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের একটি হলো, আপনি জানেন যে বাংলাদেশের নির্মাণ কাজে একটা বিধি থাকে, বাংলাদেশেও আছে, যেটা বিএনবিসি নামে পরিচিত, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এইখানে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, সিভিল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের 4 তলা বিল্ডিং পর্যন্ত ডিজাইন করতে পারছে এবং সফলতার সাথে যাবৎ করে আসছে। বিএনবিসি 2020-এ সর্বনিম্ন পর্যায়টা রাখছে 5 তলা, তারপরে 10 তলা, তারপরে বহুতলা। 5 তলা বিল্ডিংয়ের ডিজাইন থেকে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল থেকে টোটালি আউট করে দিয়েছে, তারা কোনো ডিজাইন করতে পারবে না। অথচ এখনও বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ যে বাড়িঘর করে, এই বাড়িঘরের ডিজাইনটা সবসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে দেয় এবং সেটাই অনুমোদিত হয়েছে এতদিন।
এবং বাংলাদেশের সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনো বাড়ি ডিজাইন করেছে 4 তলার 3 তলার, সেই বাড়ির ডিজাইন ফেল করেছে এমন কোনো উদাহরণ বাংলাদেশের এখনও নাই। অথচ ষড়যন্ত্রকারীরা এই কাজটা করেছে, করে বলছে কি যে এটা ইঞ্চ ইঞ্জিনিয়ার লাগবে, অর্থাৎ ডিগ্রি ইঞ্জিনিয়ার যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে তারাই শুধু ডিজাইন করতে পারবে। তাহলে গ্রামের একটা মানুষ যখন একটা বাড়ি করবে 3 তলা 4 তলা, সেই পিএইচ ইঞ্জিনিয়ার কোথায় খুঁজে পাবে? অর্থাৎ এই বিধিটার মাধ্যমে জনগণকে নির্মাণ কাজে টোটালি জিম্মি করা হয়েছে। এই ডিজাইন কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই করছে, এখন এই এক্সিকিউশন হচ্ছে এটা, কিন্তু ডিজাইন বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করছে, কিন্তু ওই একটা সিগনেচার আনতে হচ্ছে ওই ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাছ থেকে, এবং এর জন্য যে বাড়িটা করতেছে তার অনেকগুলো টাকা ওই ডিগ্রি ইঞ্জিনিয়ারের জন্য পে করতে হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? যে দেশের গরিব বলছি না, মানে গ্রামের একজন মানুষ যিনি সারা জীবনের সঞ্চয় দিয়ে, অথবা তার একটা ছেলে বিদেশে আছে, তার সেই টাকা দিয়েতে সে গ্রামে একটা বাড়ি করবে, সেই বাড়িটা এখন সে করতে যেয়েও জিম্মি হয়ে যাচ্ছে ওই কুলীন, তথাকথিত কুলীন কিছু ডিগ্রি ইঞ্জিনিয়ারের কাছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যটা হলো যে নির্মাণ কাজে মান রক্ষা করা এবং জনগণকে সহজভাবে সেবা দেওয়ার উদ্দেশ্যেই বিএনপিসিটা তৈরি করার নির্দেশনা দিয়েছিলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই বিষয়টি রেখে করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু কোভিড সিচুয়েশনের এই দুর্যোগের সময় গত মে মাসে এই দুর্যোগের সময় সকলের চোখের মানে দৃষ্টির আড়ালে রেখে এই গ্যাজেট প্রকাশ করেছে। আরেকটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার রূপকল্প ঘোষণা করে কাজ করছেন। আমরা এগিয়েও যাচ্ছি, অনেক প্যারামিটার এখন বাংলাদেশ এগিয়ে, গোটা পৃথিবীর কাছে আমরা বিস্ময়। কিন্তু এই উন্নয়ন আর এগিয়ে যেতে হলে 41 সালের মধ্যে ধনী রাষ্ট্রে পরিণত করতে হলে দক্ষ মানব সম্পদ ব্যতীত সম্ভব না। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছিলাম আজ থেকে 10 বছর আগে। আমাদের সে সুপারিশগুলো গ্রহণ করে বাংলাদেশের টেকনিক কারিগরি বৃত্তিমূলক শিক্ষার একটা ব্যাপক সম্প্রসারণ এবং মান উন্নয়নে হাত দেন মাননীয় প্রধানমন্ত্রী। এর প্রেক্ষিতে নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, সকল জেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, স্কুল লেভেলে ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, 9-10 এসএসসি ভোকেশনাল সকল স্কুল এবং মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি টার্গেট যেটা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার একটিও পূরণ হয়নি, এবং প্রকারান্তরে মানে আমরা লক্ষ্য করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাগুলো যে কোনো উপায়ে থামিয়ে দেওয়া, মানে গতি শিথিল করে দেওয়া, নির্ধারিত সময় চালু না করা, নির্ধারিত সময়ে সম্পন্ন না করা, এর একটা ভেতরের থেকে এই ধরনের একটা কার্যক্রম চলছে, যে কারণে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের এক্সপানশন বাধাগ্রস্ত হচ্ছে। আজকে পলিটেকনিকের শিক্ষক স্বল্পতা, ল্যাব ওয়ার্কশপ নাই, সেদিকে শিক্ষা মন্ত্রণালয় কোনো নজর দিচ্ছে না। অথচ একটি প্রতিষ্ঠিত বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী 2001 সালে চালু করেছেন, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ 3 বছর ছিল, কিন্তু আমাদের দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ওই 3 বছরের কোর্সের মধ্যে যে কারিকুলাম, যে কন্টেন্ট আছে, সেগুলো আন্তর্জাতিকভাবে ফেস করতে পারছিল না আমাদের দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সেইটাকে আন্তর্জাতিক মানে নিয়ে আসার জন্য 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে 4 বছরে উন্নীত করে, এবং আজকে 21 বছর সেটা সফলতার সাথে চলছে বাংলাদেশে। আমাদের দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন দেশ এবং বিদেশে, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমান মর্যাদায় সব জায়গায় কাজ করছে, এবং তারা বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশে তারা পাঠাচ্ছে। হঠাৎ করে এই বছর এই কোভিডের সময় শিক্ষা মন্ত্রণালয় এই কোর্সটাকে 4 বছর থেকে 3 বছরে নামিয়ে নিয়ে আসার একটা পদক্ষেপ ঘোষণা করে। আমরা বুঝতেই পারিনি যে স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা না করে, পলিটেকনিকের প্রিন্সিপাল, শিক্ষক, কারোর সাথে কোনো পরামর্শ না করে হঠাৎ করে 4 বছরের কোর্সকে 3 বছরে নামিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করে। আমাদের কাছে এটা মনে হয়েছে যে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র সরকারের ভেতরে। আমাদের শিক্ষামন্ত্রী অথবা কারিগরি মাদ্রাসা বিভাগের যে সচিব,
এরা হয়তো বুঝতে না পেরে কোনো একটি মহলের প্ররোচনায় তারা ভুল পথে ধাবিত হচ্ছে, অথচ শেখ হাসিনার ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের দীপুমণি, এবং তার মতন একজন উচ্চ শিক্ষিত মানুষ যিনি বিদেশে লেখাপড়া করছেন। আমরা আশা করি নেই যে দীপুমণির মন্ত্রী হিসাবে শেখ হাসিনার সিদ্ধান্তের উল্টো দিকে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় হতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করছি এরকম কিছু পদক্ষেপ হচ্ছে। আমরা প্রতিবাদ করছি। এই সকল বিষয় নিয়ে এখন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের পলিটেকনিক, সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষক, ছাত্ররা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দারুণভাবে বিক্ষুব্ধ। ইতিমধ্যে 4 দফা দাবিতে আন্দোলনে আছে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ছাত্র শিক্ষকরা। কিন্তু আমরা খুব শঙ্কিত হয়ে পড়ছি যে একদিকে নানান এই সময়ে, যদিও জাতীয় নির্বাচনের আরও 2 বছর বাকি আছে, কিন্তু এই সময়ে নির্বাচন ইস্যু সহ নানান ইস্যুতে সরকারকে বিব্রত করার নানান ষড়যন্ত্র বাংলাদেশে এখন দৃশ্যমান। সেই রকম একটা সময়ে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এবং 5 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 4.5 লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা এইভাবে বিক্ষুব্ধ হয়ে এই সময় আমাদের আন্দোলনে যেতে হচ্ছে, এবং এই যখন সরকারকে নানান সমস্যা এখন ফেস করতে হচ্ছে এবং আগামীতে এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, সেরকম একটা সময় শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত প্রকৌশলীদেরকে রাজপথে নামাই দিয়ে আরেকটি বিরূপ পরিস্থিতির সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিষয়টিকে জানানোর চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকারকে, কিন্তু সরকারের মধ্যেই এক শ্রেণীর মানুষ আছে যারা শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে স্মুথলি চালাতে চায় না। আমরা তাদেরকে বলছি যে সরকারের মধ্যে খাপটি মেরে থাকা সরকার বিরোধী একটা চক্র, আরেকটি চক্র আছে যারা এখনও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষের, তাদেরও একটা গ্রুপ সরকারের মধ্যে আছে। এই 2 গ্রুপে মিলে শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানান ষড়যন্ত্র করছে, এটা আমাদের বিশ্বাস এবং ধারণা। এবং তা না হলে এই ধরনের সিদ্ধান্ত হতে পারে না, এই ধরনের পদক্ষেপ হতে পারে না। আপনি শুনলে আশ্চর্য হবেন যে পলিটেকনিক ইনস্টিটিউট হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যার 65% হলো ব্যবহারিক আর মাত্র 35% তাত্ত্বিক, থিওরিটিক্যাল। এবং এখানে ল্যাব ওয়ার্কশপের গুরুত্ব অনেক বেশি। ল্যাব ওয়ার্কশপে আমাদের টিচারদেরকে সহযোগিতা করার জন্য, ছাত্রদের ব্যবহারিক ক্লাসে সহযোগিতা করার জন্য একটা পদ আছে যার নাম হলো ক্রাফট ইনস্ট্রাক্টর। এটা ওই স্কিল ম্যান পাওয়ার নিয়োগ দেওয়া হয়। এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল পাস অথবা 2 বছরের ট্রেড কোর্স পাস সরকারি প্রতিষ্ঠান থেকে এই ধরনের দক্ষতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগ বিধিত সেটা আছে। হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় এই কোভিড পিরিয়ডে এই মাসখানি আগে তারা সাধারণ এডুকেশনের লোককে 2180 জন লোককে, নন টেকনিক্যাল লোককে ওই টেকনিক্যাল পদে নিয়োগ দিছে। প্রথম নিয়োগ বিধি পরিবর্তন করে নাই। যখন এটা আমরা প্রতিবাদ করছি তখন ব্যাকডেটে তারা এটাকে নিয়োগ বিধি পরিবর্তন করে গ্যাজেট করে তারপরে 7-6 দিনের মধ্যে এই এতগুলো লোককে নিয়োগ দিছে। এর মধ্যে এখন সাধারণ শিক্ষা, বিএসসি পাস, এমএসসি পাস এই ছেলেগুলো আসছে। এরা কিভাবে মেকানিক্যালের এই মেশিনগুলো চালাবে, কিভাবে তারা ইলেকট্রিক্যাল পাওয়ারের মেশিন চালাবে, আমরা এটা বুঝতেই পারছি না যে কি উদ্দেশ্যে টেকনিক্যাল লোকের পরিবর্তে সাধারণ এডুকেশনের লোককে এখানে দিল এবং তার নিজের প্রোডাক্টকে ডিপ্রাইভ করে এই লোকগুলোকে নিয়োগ দিল। এবং এতে এই ল্যাব ওয়ার্কশপগুলো মুখ থুপড়ে পড়বে, কারণ তাদের পক্ষে কোনোভাবেই প্র্যাকটিক্যাল ক্লাসে ছাত্রদেরকে সহযোগিতা করা সম্ভব নয়। এই লোকগুলো এইরকম কতগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। যদিও আপনার কাছে বললাম এই জন্য যে অনেকদিন পর আপনার নলেজে থাকা দরকার। আপনারা মিডিয়ার লোক এবং আপনি এখন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মূল নেতা, কারণ আপনাদের জানা থাকা দরকার। কোনো জায়গায় কখনো যদি সুযোগ হয় কথা বলার, তাহলে বলতে হবে যে বাংলাদেশ যে ধনী রাষ্ট্রে পরিণত হতে চায়, পৃথিবীর সব উন্নত দেশের আদলিত দেশকে এগিয়ে নিতে হবে, সেইভাবে মানব সম্পদ গড়ে তুলতে হবে। এবং শেখ হাসিনা যথার্থভাবে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, কিন্তু এগোতে দিচ্ছে না তাকে। আমরা বুঝি না যে শিক্ষা মন্ত্রণালয় কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমরা প্রতিবাদ করছি, আন্দোলনেও আছি। এখন আমরা শুধু
এই আমাদের এখন পলিটেকনিকের ফাইনাল পরীক্ষা চলছে, এই কারণে এখন আন্দোলনের কর্মসূচিটা কিছুটা শিথিল আছে, কিন্তু মাঠ এমন পর্যায়ে আছে যে এটা একটা বিপর্যয়কর অবস্থায় চলে যেতে পারে। অথচ আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব উন্নয়ন কর্মকাণ্ড খুব স্মুথলি চলুক। আমরা স্মুথলি চালানোর জন্য মাঠ পর্যায়ে কাজ করছি, কিন্তু আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে রাজপথে। এই ঠেলে দেওয়ার পেছনে একটি বিশাল ষড়যন্ত্র যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন দাঁড়া করা সম্ভব না, কোনো ইস্যু নেই। কিন্তু তারা জানে যে একমাত্র বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা ৭৮ সালে জিয়াউর রহমানের মার্শাল ল ব্রেক করে আন্দোলন করেছে, তারা তখন রুদ্ধ গণতন্ত্র উদ্ধারে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই মূল ভূমিকা পালন করছে। ৭৮ সালের মার্শাল ল গভর্নমেন্টের সময় আমরা এই প্রথম মার্শাল ল ব্রেক করেছি এবং রাজপথে নামছি। রুদ্ধ গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার জন্য শুরু করেছি। আমাদের পরেই সাংবাদিকরা মাঠে নামছে, তারপরে রাজনীতিবিদরা ঘরোয়া রাজনীতি শুরু করছে। আমরা কিন্তু শুরু করে দিয়েছি এবং আমাদের নেতারা তখন অ্যারেস্ট হয়েছে রাজপথে। সেদিন আমরা ৩১ মার্চ ৭৮ সালে আমরা মাইক খেয়েছি, জেল খেটেছি। তারপরে আমরা এই আমাদের অধিকার আদায় করছি, বাংলাদেশের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছি। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাকিস্তান আমলে ৫০ সালে প্রথম পাকিস্তান সরকারের বিরুদ্ধে পেশাজীবীদের মধ্যে ধর্মঘট করেছি, যে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সরাসরি তখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করেছেন। তার আশীর্বাদ নিয়ে সেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে তাছাড়া আমরা ৮৬ সালে হায়ার ডিপ্লোমা কোর্স বন্ধ করছি কাফনের কাপড় পরে আন্দোলন করে। আমরা ৮২-৮৩ সালের মার্শাল লর সময় আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছরের কোর্সকে 2 বছরে রূপান্তর করার নির্দেশ দিয়েছিল এরশাদের সময়, এবং কারিগরি শিক্ষা বোর্ডকে বিলুপ্ত করে দিয়েছিল। সেইটাও আন্দোলন করে আমরা পুনরুদ্ধার করেছি। তারপরে কোর্সকে 4 বছর করেছি, শেখ হাসিনা করেছে। তাহলে এই যে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনের যে ইতিহাস, এই ষড়যন্ত্রকারীরা এখন বুঝে ফেলছে যে এই সরকারের বিরুদ্ধে যদি রাজপথে সরকারকে বিব্রত করতে হয়, তাহলে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দিয়েই সম্ভব। অতএব তাকে কিভাবে রাস্তায় নামানো যাবে, আন্দোলনে ঠেলে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্রটা হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার যদি সুযোগ আসে, আপনার নিশ্চয়ই সেই সুযোগ আপনার আছে একজন সাংবাদিক নেতা হিসাবে, মিডিয়ার ব্যক্তিত্ব হিসাবে, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব হিসাবে অনেক জায়গায় নীতি নির্ধারকদের সাথে আপনার কথা হবে, এমনকি প্রধানমন্ত্রীর সাথেও হতে পারে। আমি সঠিক বিষয়, এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য এই ফুল পথ থেকে ফিরিয়ে আনা দরকার সরকারের এই বিভিন্ন মন্ত্রণালয় যে কাজগুলো করছে। আমি আর কথা না বাড়িয়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেক দিন আমরা আপনার সাহচর্য পাইনি। আজকে আপনি আমাদের মাঝে আসছেন, এটা যেন অব্যাহত থাকে। আমরা সাংবাদিকদের সাথে আমাদের কিন্তু একটা দীর্ঘদিনের বন্ধুত্বমূলক সম্পর্ক আমাদের অনেকের সাথে, আপনার সাথেও। তো আমরা সেটা অব্যাহত রাখতে চাই। সাংবাদিকরা বাংলাদেশের মানুষের কল্যাণে যে কোনো অনাচার অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আমাদের দেশের মিডিয়ার ব্যক্তিত্বরা। আমরা আপনাদের সাথে থেকে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে চাই। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। আমরা একটি সকলের জন্য বাসযোগ্য একটি বাংলাদেশ চাই। আমরা সকল ধর্মের মানুষ একত্রে বসবাস করতে চাই শান্তিপূর্ণভাবে। সেই লক্ষ্যে সাংবাদিকদের সাথে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অতীতেও কাজ করেছে, আগামীতেও যেন আমরা সেভাবে কাজ করে যেতে পারি, সেই ব্যাপারে আপনার সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমি আর কথা না বাড়িয়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, তবে একটা বিষয় আমি বলি আপনার মাধ্যমে বলি, যে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সরকারের বিরুদ্ধে আমাদেরকে ব্যবহার করা সম্ভব না, কেউ পারবে না। আমরা ততটুকুই যাব যতটুকু আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন, ন্যায় পথে থেকে, এবং বাংলাদেশের উন্নয়ন উৎপাদনকে অব্যাহত রেখে। কোনোভাবেই কোনো ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যবহার করে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করবে, এটা পারবে না। কিন্তু ষড়যন্ত্রটা সেই পথে চলছে। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হয় না বাংলাদেশে,
এটা কত বড় দুঃসাহস এই দেশের এক শ্রেণীর মানুষের, সেটিকে বলার জন্যই আপনার সামনে বিষয়টা আমরা উপস্থাপন করলাম। এখন আপনার কথা শুনবো। আমি আজকের এই সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন দীপ আজাদ ভাইয়ের কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো এবং যতক্ষণ উনি বলতে চান ততক্ষণই আমরা তার কথা শুনবো। এই বলে আবারও প্রধান অতিথিকে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। উপস্থিত নেতৃবৃন্দ এবং সদস্য প্রকোষ্ঠীবৃন্দ, এতক্ষণ আমরা সাধারণ সম্পাদকের স্বাগত সূচনা বক্তব্য শুনলাম। এবার আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন এই লেকচার সেশনের সম্মানিত একক বক্তা এবং প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব জনাব দীপ আজাদ। জনাব দীপ আজাদ। ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আজকের এই আয়োজনের উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠানের সভাপতি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি জনাব AKM হামিদ, আমার কাছে অবশ্য হামিদ ভাই, দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। আপনাদের এই ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক শামসুল রহমান ভাই, আমার কাছে শামসু ভাই। মাঝখানে অনেকদিন আসলে কাজের জন্য তাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ ছিল না, কিন্তু আমরা আসলে আমাদের পথ চলছে অনেকদিন ধরেই একসাথে। আমার আসলে ভালো লাগছে যে পুরোনো জায়গায় আবার আসতে পেরে। আমি খুব অনেস্টলি বলি, সেটি হচ্ছে যে প্রধান অতিথি হওয়া, একক বক্তব্য দেওয়া, এটি আমার জন্য আসলে খুব বেশি সুখকর নয়। সুখকর নয় এই জন্য আমি আসলে মাঠের সাংবাদিক, আমি আসলে লিখতে পছন্দ করি, লিখতে ভালো পারি, বলতে একটু বেশি একটু কম পারি আর কি আপনাদের। সেজন্য আমি আসলে কোনো বক্তব্য দিতে আসিনি আপনাদের কাছে। আপনার সাথে আমি ভেবেছিলাম যে একটু আড্ডা দেবো, চা খাবো, আড্ডা দেবো, আপনাদের কথা শুনবো, আমার কথা বলবো আর কি। সেটি আমার ভালো লেগেছে আপনাদের এখানে এসে। তার কারণটি হচ্ছে যে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে জাতীয় সঙ্গীত দিয়ে। আমার ভালো লেগেছে যে আপনারা মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদের কথা স্মরণ করেছেন, আপনারা স্মরণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আমি যে সংগঠনটি প্রতিনিধিত্ব করি সেটিও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল। আমরা আমাদের যে লেটার হেড প্যাডটি রয়েছে, সেই প্যাডের নিচে আমাদের সংগঠনের নামের নিচে ব্র্যাকেটে লেখা থাকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। ফলে আপনাদের সাথে আসলে আমাদের একটি আত্মার একটি বন্ধন রয়েছে বলে বিশ্বাস করি। তাছাড়াও আমার আর একটু যোগাযোগ রয়েছে, সেটি হচ্ছে যে আমি আসলে বঙ্গবন্ধু পরিবারে বিয়ে করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মামাতো বোনকে বিয়ে করেছি। ফলে ওই পরিবারের সাথেও আমার একটি দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, এবং আমার এই মুহূর্তে আমার শ্বশুর তিনি টুঙ্গিপাড়ার মেয়র। ফলে যেখানে আসলে জাতীয় সঙ্গীত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধের কথা হয়, যেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা হয়, সেখানে আসলে থাকতে পারে, উপস্থিত থাকতে পারলেও আপনার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে। ফলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি আসলে আমার গল্পটি বলি, আমার সাংবাদিকতা শুরুর গল্পটি বলি আপনাদেরকে। আমাদের না ঠিক আছে, আমার বাবা, আমরা খুলনাতে সেটেলড আর কি। আমরা দুই ভাই বোন, আমার বোন আমার থেকে বড়। আমার বাবা একটা ছোট চাকরি করতেন খুলনাতে। আমরা একটু মনে হয় ছিলাম, একটু বুঝমান ছিলাম আর কি। আমরা দুই ভাই বোনে খুব বুঝমান ছিলাম আপনার। আমরা খুব বেশি বাবার মার কাছে আবদার করতাম না, এটা লাগবেই আপনার, এটা না হলে হবে না, এটা আমার চাই, এই ধরনের। আসলে আমরা দুই ভাই বোনই মনে হয় কোনোভাবে বুঝতাম যে আমার বাবার আসলে এর বেশি দেওয়ার ক্ষমতা নেই। ফলে আমার বাবা যা ইনকাম করতেন সেটি দিয়ে আপনার আমাদের চলে যেত আর কি। হয়তো খাওয়া দাওয়াটা চলে যেত, কিন্তু খুব যে আপনার ওই রকম জৌলস বা এরকম ছিল সেটি বলা যাবে না আর কি। আমি আমার আসলে আমার বাবার মতো অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা ছিল। আমার বাবা খুলনা শিপের অ্যাকাউন্টেন্ট ছিলেন।
আমরা ভিতরেই থাকতাম আর কি। বেশিরভাগ সময় বাবার অফিসের ভিতরেই সময় কেটে যেত। আমারও ছোটবেলায় শখ ছিল যে আমি অ্যাকাউন্টেন্ট হব, বাবা যেহেতু অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এরকম একটা শখ ছিল যে অ্যাকাউন্টেন্ট হব। এটি হচ্ছে হলো 1994 সালের কথা। সে সময় আপনার আমি একটু ছোটবেলাতে একটু লেখালেখি করতাম, সুযোগ পেলেই একটু লিখতাম আর কি। 94 সালে খুলনায় একটি নতুন পত্রিকা শুরু হলো, সেটা হচ্ছে দৈনিক পাঠকের কাগজ, যেটি জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ এবং খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এ. মোস্তফা সুজা, যাকে আসলে সবাই খুলনাতে ভাইজান বলে জানেন আর কি, সুজা ভাই, তিনি এই পত্রিকাটি শুরু করেন, ওনার মালিকানায় শুরু হয়। আমি গিয়েছিলাম আসলে ওই পত্রিকায় আমার একটু গল্প বা কবিতা ছাপানোর জন্য গিয়েছিলাম। ওই পত্রিকাটির বার্তা সম্পাদক ছিলেন গৌরাঙ্গ নন্দী এবং নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। বাবু ভাই বললেন যে আমি যখন গল্প কবিতা ছাপাতে দিলাম তখন বললেন যে সাংবাদিকতা করবো। আসলে মনে মনে ইচ্ছেই ছিল, মনে হচ্ছিল ওরকমই যে তাই বললাম যে সাংবাদিক হলে তো আসলে খুবই হয়, সবাই একটু মানে দাম ঠাম দেয় আর কি, হ্যাঁ, এরকম একটা ছিল। এই আসলে সাংবাদিকতা শুরু। তা আমি ভদ্রলোকের কাছে পরের দিন গেলাম, তো বলে যে কালকে এই টাইমে চলে এসো। তা আমি গেলাম, তা আমি তো আপনার যাই হোক মানে একটু হয়তো ছোট পরিবারে জন্ম হলো, একটি মতো ছেলে, প্লেট ধুয়েও ভাত খাওয়ার অভ্যাস নেই, বা আমার একটু আদরেই ছিলাম, তা আমাকে বসতে বলেন না। কিছুক্ষণ পরে আমার বললেন যে ওই মোড়ের দোকান থেকে আমার জন্য টাকা বের করে বললেন আমার জন্য পান নিয়ে আসো। বলে কি আমি প্লেট দিয়ে ভাত কিনে আমার একটু পান আনতে, হ্যাঁ, বললাম যে হাঁটা দে। তো ঠিক আছে, পান নিয়ে আসি। তো ভদ্রলোকের জন্য পান নিয়ে আসি। তা বিকাল প্রায় 4টা-5টা মতো থাকলাম, কোনো বসার কোনো চেয়ার টেয়ার নেই। পরের দিন আবার ভাবলাম যে এইখানে আর তো আর যাওয়া যাবে না, এরকম বদ্ধকের কাছে কি আর যাওয়া যায়? তা বললাম যে না, ঠিক আছে যাই। পরের দিন আপনার গেলাম, তো বললেন ঠিক আছে আসছি। কিছুক্ষণ পরে বলে যে চা নিয়ে আসো, ওই মোড়ের দোকান থেকে চা নিয়ে আসো। পাগল নাকি, হ্যাঁ, আমাকে বলে চা আনতে, হ্যাঁ, পিওন আছে অফিসে। তা আমি চা নিয়ে আসলাম, সত্যি আমি চা নিয়ে আসলাম। এবং পরের দিন আমি গেলাম, এবং উনি পরের দিন যাওয়ার পরে উনি আমার বললেন, ওনার সামনে যে চেয়ার, উনি বললেন বসো। আমি বসলাম। তো বলছে যে তুমি মনে হয় আমার উপরে খুব রেগে আসো আর কি, যে আমি তোমাকে দিয়ে পান আনাইছি, চা আনাইছি। আমি আসলে পরীক্ষা করতে চাইছিলাম যে আসলে এই কাজটা তুমি করতে চাও কিনা, এই কাজটা করার মতো ধৈর্য তোমার মধ্যে আছে কিনা, ইচ্ছা আছে কিনা। আমি ওনার কাছে কাজ শিখেছি, ভদ্রলোক এখনো বেঁচে আছেন। এরপরে আপনার ওখানে আমি 200 টাকা বেতনে আমার আপনার চাকরি শুরু হলো 94 সাল। এরপরে আমি ওখান থেকে আপনার জয়েন করলাম হলো খুলনার, আপনার অনেকের নাম জানেন, পূর্বাঞ্চল পত্রিকা, যেটি পদ্মার ওপারে সবচেয়ে সার্কুলেটেড পত্রিকা। এই পত্রিকায় জয়েন করলাম। আমরা 3 বন্ধু একসাথে শুরু করেছিলাম। আমরা 3 জন আবার ওই পত্রিকাতেই আপনার একসাথে আবার জয়েন করলাম। আমরা 800 টাকা বেতনে চাকরি, ওখানে আমরা জয়েন করলাম হলো 95 সালের শেষের দিকে জয়েন করলাম আমরা। তো আমরা বসতাম হচ্ছে একটা ডাইনিং টেবিলে বসতাম, আমরা 3 জন একটা ডাইনিং টেবিলে বসতাম। কোনো আলাদা চেয়ার ছিল না, এরকম লম্বা আপনার ওই সোফা, যেরকম 3 বেডের সোফা থাকে, 4 বেড এরকম সোফা, মানে ওরকম সোফার মতো আর কি, মানে বড় টুল আর কি, মানে আপনাদের মতো গদি চেয়ার ছিল না আর কি। তা আমরা ওখানে বসতাম। তখন 3 মাস পরে বলা হলো যে আমাদের একটা ডেস্ক খালি হবে, সিঙ্গেল ডেস্ক আর কি, রিপোর্টারদের যে আপনার আলাদা আলাদা চেয়ার টেবিল হয়, খালি হবে। তোমাদের মধ্যে যে ভালো করবে তাকে ওই চেয়ার টেবিলটা দেওয়া হবে আর কি। তখন আমাদের 3 জনের প্রতিযোগিতা শুরু হলো যে মানে আসলে এই 3 মাসে কে ভালো করেন আর কি। এবং আপনাদের দোয়ায় 3 মাস পরে ওই চেয়ার টেবিলটা আমি পেয়েছিলাম। আমি এরপরে আমি জয়েন করি হলো ইনক্লাবের খুলনা ব্যুরো অফিসে জয়েন করি, এবং ভাগ্যের খুব নির্মম পরিহাস যে আমি সবচেয়ে কম বয়সে আপনার ইনক্লাবের 8 কলাম হেডিং, আপনার শান্ত একটা রিপোর্টারের স্বপ্ন থাকে, আপনার পুরো পত্রিকা জুড়ে যে হেডলাইনটা থাকে আপনার সবচেয়ে সেরা নিউজ যখন হয়, এটি শান্ত 2 বছরে একবার হয়, 5 বছরে একবার হয়, মানে এরকম ঘটনা শুধু ঘটে না, সেরকম একটি নিউজ করার সুযোগ আমার হয়েছিল। কিন্তু
রাজাকার খানে সবুরের নিউজ না দেওয়ার কারণে আপনার আমাকে শোকজ করা হয়েছিল। আমি শোকজের জবাব না দিয়ে রিজাইন দিয়েছিলাম এই পত্রিকা থেকে। তারপর বেকার হয়ে গেলাম যে সময়, তখন একটি স্থানীয় এনজিওতে আপনার লেখালেখি, ওদের কিছু বইয়ের সম্পাদনা করতাম এবং আমার হাতে একটা সুযোগ এসেছিল পুলিশকে নিয়ে একটি বই লেখার, এবং সেই বইটার আমি আসলে নাম দিতে চেয়েছিলাম যে পুলিশ কবে মানুষ হবে, যদিও সেই বইটির নামকরণ করে পরিবর্তন করা হয় যেটি পুলিশ কবে বন্ধু হবে। আমি এখনো মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু পুলিশ আসলেই কবে মানুষ হবে। আমি নির্বাচন, আপনাদের এখানে হামিদ ভাই, শামসুল ভাই অনেকদিন ধরেই আছেন। আমি খুলনায় আসলে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য হই 1995 সালে, এবং আমি 98 সালে খুলনায় প্রথম আপনার ইলেকশনে দাঁড়াই এবং প্রথম নির্বাচনে আপনার পরাজিত হই। এবং পরাজয় হওয়ার একটা মজার গল্প আছে, সেটি হচ্ছে যে আমরা 3 জন আপনার জয়েন্ট সেক্রেটারি পদে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে আমি আসলে 2 ভোটে হেরে যাই। হেরে যাওয়ার গল্পটি হচ্ছে এরকম, আমার 2 বন্ধু ভাবলেন যে আমি তো নির্বাচন জিতেই যাচ্ছি, তাহলে 3 মানে যিনি মানে কম ভোট পাবেন, তার বলে যে উনি তো কোনো ভোট পাবে না, তাহলে আমরা 2 জন ওনাকে ভোটটা দিই। আমার 2 ঘনিষ্ঠ বন্ধু আরেকজনকে 2 ভোট দেওয়ার কারণে দেখা গেল যে আমি 2 ভোটে হেরে গেছিলাম। মানে আমি আসলে আপনাদের সামনে আসলে কোনো বক্তব্য দিচ্ছি না, আমার জীবনের কিছু গল্প বলছি, এবং আমি খুব ক্ষুব্ধ হলাম তাদের উপরে, খুবই রাগান্বিত হলাম। আমাকে কিন্তু এক বড় ভাই বললেন আমার ঘাড়ে হাত দিয়ে যে আজকে হয়তো ওরা তোমাকে ভোট দেয়নি বা ভুল করেছে, কালকে যে তোমাকে ভোট দেবে না বা পরের নির্বাচনে যে তারা তোমাকে ভোট দেবে না, এটি মনে করার কোনো কারণ নেই। আমি এই গল্পগুলো আপনাদের এই জন্য বলছি, আমি সবগুলো থেকে আসলে শিক্ষা নিয়েছি। যেখানেই ঠেকেছি, যেখানে আটকে গেছি, যেখানে ধাক্কা খেয়েছি, সবগুলো থেকে একটা শিখছি। আপনার কোনো কিছুই আপনার আমি খুব বেশি রিয়াক্ট করি না, কিন্তু আমি আপনার সাধারণত গালি দেই না, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, রাগ মানে লোকজনকে সাইজ করি না তা না, সাইজ করি হচ্ছে গোপনে, কিন্তু আমি রিয়াক্ট করি না খুব সহজে আপনার। এবং আমার খুব মানে খুব বড় শত্রু হলেও আপনার আমি তার সাথে রিয়াক্ট করি না আপনার। আমি এই জন্য আপনাকে বলছি যে চলার পথে যে কোন মানুষটা কখন আপনার সাথে পরিবর্তন হবে, আজকে হয়তো যে আপনাকে অপছন্দ করে, কালকে যে আপনাকে পছন্দ করবে না, এটা কিন্তু আপনার মানে কখনোই ভাবার কোনো কারণ নাই আর কি। আজকে হয়তো সে আপনার সাথে নেই, কালকে কিন্তু যে আপনার সাথে কিন্তু তিনি হতেই পারেন। আজকে হয়তো পরিবেশ পরিস্থিতি, অনেক কিছু কারণে আপনার এই ঘটনাটি ঘটতে পারে। আমি আপনার 98 সালে এরপরে আপনার আমি ইলেকশন করি হচ্ছে 99 আপনার যতটুকু মনে পড়ে। আমি আপনার খুলনা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হই প্রথম আপনার পরাজয়ের পরে, তারপরে ভোটে নির্বাচিত হই। ওই বছরই আমি খুলনা আমি আপনার তখন বেকার ছিলাম, খুব একটা চাকরি করছিলাম। 98-এ আপনার বাবা অমতে বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে আসলে খুবই খারাপ ছিল। আমি খুলনায় বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের একজনের স্টোর রুমে সাবলেট থাকতাম, আমরা স্বামী স্ত্রী 2 জন। আমরা তখন আপনার একটা বালিশে ঘুমাতাম এবং আমাদের আপনার কোনো মানে ছিল না, তোষক বলেন না আপনার, তোষক জাজিম। আমরা একটা মাদুরের উপরে একটা মানে কাঁথা বিছিয়ে আপনার তারপর আমরা ঘুমাতাম, আমরা 2 জন স্বামী স্ত্রী। এই কথাটা একটু মনে রাখবেন, আমি এইটার প্রসঙ্গে আপনাদেরকে বলবো। ওই সময় আমি চাকরি খুঁজছিলাম, কিন্তু আমরা আসলে আমরা খুব ছিলাম, এবং আমরা স্বামী স্ত্রী ওই সময় যে 3 বেলা আপনার খাবার খাইছি প্রতিদিনই, এরকমটা আসলে আমার মনে পড়ে না। আমরা হয়তো খুব কম সময় আপনার 3 বেলা একসাথে খাবার খেয়েছি, আপনার সকাল দুপুর রাতে আর কি। ওই সময় আমি খবর পেলাম যে ঢাকা থেকে একটা পত্রিকা বেরোচ্ছে, দৈনিক যুগান্তর। সেটি সম্পাদনা করছেন আমাদের একদম মরহুম গোলাম সারোয়ার, যিনি সাংবাদিকদের সম্পাদক আর কি। তো অনেকেই আমাকে বলছিলেন যে তুমি একটু ট্রাই করো এখানে, কারণ তোমার সাবেক কলিগ সাইফুল আলম ওইখানে হচ্ছে চিফ রিপোর্টার। আমরা ইনক্লাব, উনি আমার সাথে চিফ রিপোর্টার, যিনি এখন যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
তা আমাকে কয়েকদিন বললেন যে তুমি এখানে চেষ্টা করো। তখন আমাদের ওই আমরা যেখানে আড্ডা মারতাম আপনার, ওইখানে আপনার একটা ফটোস্ট্যাটের দোকান ছিল, কদম ভাই নাম, খুলনার এখানে যারা আছেন তারা চিনেন আর কি। তা আমার ওই সময় বিভিন্ন, এর আগে আমার প্রকাশিত বিভিন্ন নিউজ নিয়ে কদম ভাই বললেন যে তোর সব নিউজগুলো নিয়ে আয়, কাটিংগুলো আছে না, সিজি আছে। তাই কদম ভাই আপনার ওইটাকে একটা স্পাইরাল বান্ডি করে সুন্দর একটা বইয়ের মতো তৈরি করে দিলেন। খুব সুন্দর, উপরে একবার একটা মলাট, সুন্দর একটা মলাট প্রিন্টিং করে, ওনার ফটোস্টার দোকান ছিল, কম্পিউটার ছিল, মলাট তৈরি করে দিলেন, স্পাইরাল একটা সুন্দর বই করে দিলেন। এবং আমি আপনার উদ্দেশ্য রোজার সময় ছিল, আমার যতটুকু মনে পড়ে, আমি রাতের গাড়িতে আপনার ঢাকা আসলাম। এসে তখন আপনার এই মসজিদে ইডেন ইডেন হ্যাঁ, ওখানে আপনার আরামবাগে আপনার একটা চিকন গলি দিয়ে আপনার যেতে হয়, টিনের একটা ঘর ছিল। ওখানে গোলাম সারোয়ার সাহেব, মঞ্জুর হাসান বুলবুল ভাইকে তো সবাই আপনারা চেনেন, এবং সাইফুল আলম, ওরা তিনজনে আপনার একটা ছোট্ট রুমে বসতেন আর কি। তা আমার যখন ডাক পড়লো আমি গেলাম। তা আমি আপনার ওই স্পাইল বাইন্ডিং করা, তা আমার মনে হয় যে আমার সাইজ দেখেই আর কি, দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ইয়াং, মানে আমার সাইজ দেখে আমার মনে হলো যে সারোয়ার সাহেব আমাকে বাতিল করে দিচ্ছেন। তারপর আমি সাহস করে আপনার আমার এই স্পাইল বাইন্ডিং করার বইটা ওনার সামনে দিলাম। উনি বললেন যে কি, তা আমি এবার কিছু বলি না, আপনার কোনো কথা না। উনি আবার উনি উল্টাতে লাগলেন, আর একটা হচ্ছে হলো মার্কার পেন দিয়ে আপনার দাগ দিতে লাগলেন। তা কিছুক্ষণ দাগ দেন, আবার আমার দিকে তাকান, আপনার কিছুক্ষণ দাগ দেন, আমার দিকে তাকান। তারপরে এরকম প্রায় মোর দ্যান হাফ অ্যান আওয়ার আপনার উনি আমার নিউজগুলো দেখলেন, করলেন। তারপরে আমার বললেন যে ঠিক আছে তুমি যাও, কিছু হলে আমরা জানাবো। তা আমি খুবই হতাশ হয়ে বেরিয়ে আসলাম। তখন প্রায় মাগরিবের আজান দেবে আপনার ওই সময়। তা ওরা কয়েকদিন আমার বললেন যে দু একজন চিনেন, যেহেতু আমার সাবেক মানে ইনক্লাবে ছিলেন, দু একজন বললেন যে তুমি ইফতারি করে যাও। আমি ইফতারি করে চলে আপনার আবার রাতের গাড়িতে আপনার চলে গেলাম খুলনায়। তো ভাবলাম যে কিছুই তো হবে না, কারণ আমি তো আসলে অনেক বড় বড় সাংবাদিক ওই সময় খুলনা থেকে আপনার তারা অ্যাপ্লাই করেছেন। কিন্তু আসলেই আল্লাহ পাক আমার মধ্যে মুখ তুলে যাচ্ছেন, এবং আমি 15 সেপ্টেম্বর 1999 সালে আমি একটা হলুদ একটা খামে একটা চিঠি পেলাম যে আপনাকে খুলনা প্রতিনিধি হিসাবে যুগান্তরে খুলনা প্রতিনিধি 6 মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে, এবং আপনার বেতন 5,000 টাকা। খুলনায় আসলে ওই সময় 5,000 টাকা কিন্তু অনেক টাকা, 99 সেপ্টেম্বরের 15 তারিখে। এবং আমি সময় নিলাম যে 6 মাস না, আমি 6 মাসের আগেই আপনার প্রমাণ করবো যে আমি এই পদের যোগ্য, এবং আমি যেন স্থায়ী হই। এবং আপনারা জেনে জানবেন যে সত্যিকারের সাংবাদিকতা কাকে বলে। ওই সময় খুলনা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন ছিল। এক এক করে আপনার 7 বছরে 14 জন সাংবাদিক আপনার ওই সময় খুলনা অঞ্চলে নিহত হয়, যার মধ্যে হুমায়ুন কবির বালু, মানিক সাহা, আমার কলিগ রশিদ খোকন সহ অনেকেই রয়েছেন। তারপরে আমাদের বেলাল ভাই, এরকম অনেক সাংবাদিক আপনার ওই সময় নিহত হয়েছিলেন। যাই হোক, আমি সত্যিকার অর্থে খুলনার দুর্নীতি, খুলনার সন্ত্রাস, মানে জনযুদ্ধ, সর্বহারা, এবং খুলনার এমন কোনো আপনার পরিবার নেই। আপনারা জানেন যে আসলে আপনার অনেকে হিন্দি সিনেমা দেখে থাকবেন, হিন্দি সিনেমায় ডন বলতে যা বোঝায় এটি আসলে খুলনাতে ছিল। মানে খুলনা থেকে একটা পরিবারের যে আপনার তারা যে তাদের কাছে যে অস্ত্র শস্ত্র, তারা যে যেভাবে শহরে বের হতো যখন, তখন আপনার ওই রকম 100টা মোটরসাইকেল, 10টা গাড়ি, তার মনে হতো এক একটা পরিবার যখন বের হয়ে যাবে, তখন আসলে সিনেমা তখন আর সিনেমা হলে দেখার দরকার নেই। খুলনা শহরে যারা থাকেন তারা আসলে মানে এরকম ডন করে বলে, সেটি আসলে খুলনা শহরে চাক্ষুষ দেখা যেত। এদের এমন কাউকে নেই আপনার যাকে আমি যার বিরুদ্ধে নিউজ করতে আপনার আমি ছাড়ি নাই। যা হোক, আপনাদের এসে আমি 2002 সালে আমি খুলনা সাংবাদিক ইউনিয়নের, যে সাংবাদিক ইউনিয়ন প্রায় 70 বছর বয়স আজকে, পাকিস্তান আমলের ইউনিয়ন, সেই ইউনিয়নের আমি ইতিহাসের সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। 2005 সালের 5ই জানুয়ারি মানিকদা মারা গেলেন, হুমায়ুন কবির বালু মারা গেলেন। 2005 সালের 5ই জানুয়ারি আমি প্রায় 2.5 বছর ওই সময় আপনার
আপনার প্রায় পুলিশ প্রহরায় থাকতাম আর কি। আমার অফিস, আমার বাসা, আমি সারাক্ষণ আপনার পুলিশ পাহারা দিয়ে আপনার আমাকে নিয়ে যেত বাসায় এবং বাসা থেকে আসতাম আমি। এরকম একটি দীর্ঘ 2.5 বছর সময় আপনার আমরা কাটিয়েছি। কারণ তৎকালীন খুলনায় আপনার ডিআইজি ছিলেন আজিজ সরকার সাহেব, যিনি র্যাবের প্রথম ডিজি। ওনার এই ছিল যে দ্বীপ অন্তত শুধু না পারলে তোমার বউকেও বলবো না যে তুমি আসলে এর পরে কোথায় যাবা, কোথায় তোমার মানে প্রোগ্রাম আছে, মানে এটি আসলে কাউকে বিশ্বাস করার মানে এমন একটা অবস্থার সময় পার ছিল আমার জন্য। যার খুলনা 2005 সালে আপনার আমি 5ই জানুয়ারি আমার উপরে বোমা হামলা হয় এবং আমি বোধহয় বোমা হামলা থেকে বেঁচে যাওয়া প্রথম সাংবাদিক আপনার খুলনাতে। যা হোক, আমাকে আসলে হত্যা করার জন্য খুলনার তৎকালীন এডিশনাল এসপি নিজে অস্ত্র দিয়েছিলেন আপনার সন্ত্রাসীকে, এবং এডিশনাল এসপিকে তার অফিস ঘেরাও করে তাকে অ্যারেস্ট করা হয় অবৈধ অস্ত্র সহ। ব্যবসায়ী, রাজনীতিবিদ, পুলিশ, এমন কেউ ছিলেন না যিনি চাননি যে আমাকে হত্যা করতে আর কি। যাক, মানে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ নিশ্চয়ই আপনার আমার হায়াত রেখেছিলেন বলে আপনার বেঁচে গেছি। 8ই জানুয়ারি আমি ঢাকাতে আসি। আসলে মফস্বলের থেকে ঢাকায় বিশেষ করে সাংবাদিকতা, এমনি নর্মাল চাকরি করা আপনার হয়তো যে কেউ একই ফাইল আপনি সেখানে সই করবেন, একই জায়গা, কিন্তু আমার তো সাংবাদিকের আপনার নিউজ আনতে হয়, নিউজ খুঁজে আমরা বলি সোর্স বলি। আপনার সোর্স কিন্তু একদিনে তৈরি হয় না, সোর্স তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, সাংবাদিকের সোর্স তৈরি করতে অনেক সময় লাগে। একটি বড় যুদ্ধ ছিল আসলে খুলনা থেকে ঢাকায় এসে একটা নতুন জায়গা, নতুন এই সমস্ত কিছুই আপনার এত বড় শহর, এত বড় প্রতিযোগিতা, সবকিছু দিয়েই। তবে একটা চেষ্টা ছিল আপনার, আমি আসলে বলি যে সাংবাদিকতা ছাড়া আমি আসলে কিছুই জানি না। আমাকে যদি কালকে মানে যে কোনো কাজ করতে না, আমার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে যে আমি সাংবাদিকতা পারি, আর সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে যে সাংবাদিকতা ছাড়া আমি অন্য কিছু পারি না। আমি আজীবন এই কাজটাই শিখেছি, এই কাজটা ছাড়া অন্য কিছু যদি আপনারা আমাকে করতে দেন আমি পুরো ফেল, একদম মোটামুটি একদম কনফার্ম আপনার আমি ফেল। আমি ঢাকাতে এসে আমার মানে পায়ের মাটি শক্ত করার চেষ্টা করেছি। সেই শক্ত করার জায়গা একটাই, আমি আসলে সাংবাদিকতাটা ভালো মতো করতে চেয়েছি এবং এইটি দিয়েই আপনার উঠতে চেয়েছি। আমি যখন খুলনা ছাড়ি সেদিনকে আমার বেতন হচ্ছে 15,890 টাকা। ওই সময় 2005 সালে খুলনা শহরে 15,890 টাকা আসলে খরচ করার মতো কোনো জায়গা ছিল না। ওই সময় খুলনা শহরে আপনার একটি 2000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের ভাড়া ছিল 3,500 থেকে 4,000 টাকা। আমাদের নিজেদের বাড়ি ছিল, ফলে এটির আসলে দরকার ছিল না। আর আমি যখন ঢাকায় আসি সেদিনকে আমার বেতন হচ্ছে হলো 18,000 সামথিং, বাসা ভাড়া সবকিছু মিলিয়ে প্রায় 7,500 টাকা। আমরা স্বামী স্ত্রী, আবার নতুন 2টি বাচ্চা, তখন আমার 2 কন্যা যমজ, যাদের জন্ম হচ্ছে 2002 সালে। তখন আবার একটা যুদ্ধ শুরু হয়ে গেল। 18,000 টাকা, তার মধ্যে 7,000-8,000 টাকা হচ্ছে বাসা ভাড়া, ঢাকা শহরে যাতায়াত খরচ, সবকিছু মিলিয়ে আমাদের আবার একটা নতুন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা শুরু হলো আপনার, আমরা আসলে কখনো মনোবল হারাইনি আমরা, এবং এর মধ্যে আপনার যখন মাঝখানে এই যুদ্ধ, আমার হয়তো মনে করেন যে একটু ইচ্ছা ছিল যে শ্বশুর বাড়ি থেকে একটু হেল্প পাওয়া যায় কিনা, কারণ এত বড় বাড়িতে বিয়ে করেছি, কিন্তু আমার মিসেস আপনার খুবই ছিল, মানে তার একটাই ছিল যে আমার বাবার বাড়িতে কিছু আনা যাবে না বা কারোর কাছ থেকে কোনো হেল্প পাওয়া যাবে না আপনার একটি অবস্থায়। আমি ভাগ্য ভালো আমার, এসেই আপনার আমি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দল নেত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে আপনার তার সংবাদ সম্মেলনের জন্য নিযুক্ত হলাম। আমি প্রায় দীর্ঘ 11 বছর আপনার 11-12 বছর আপনার ওনার সাথে ছিলাম। আমার বংশের অর্ধেকের বেশি লোক আপনার ঢাকা শহর দেখে নেয়। আমার বাবা আপনার হজ করতে যাওয়া ছাড়া বাংলাদেশ আর কোথাও বাইরে যাননি কোনোদিন, আমার বাবা মা দুজনেই। আমি আপনাদের দোয়ায় 40টা দেশ ঘুরেছি, বঙ্গবন্ধু কন্যার সাথে আমি 40টা দেশ ঘুরেছি আপনার। আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় আপনার আমি ওনার সাথে যাইনি।
আমি এই কথাগুলো আসলে আপনাদের আমি এই জন্য বলছি, আসলে মানে আমি আমার গল্পটা এই জন্য আপনাদের বলছি, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বলছি। এবং আপনারা একটা জিনিস আমি বুঝি, সেটি হচ্ছে যে চেষ্টা যদি থাকে এবং আপনি যদি সংকল্প যদি আপনার শক্ত থাকে, আপনাকে আসলে, এবং চেষ্টা যদি সৎ হয় আপনাকে আসলে আটকানোর কোনো লোক নেই, আপনাকে কেউ আটকাতে পারবে না। এবং জাতির জনক বঙ্গবন্ধু যে ফেলোশিপ নিয়ে আপনার আমেরিকায় গিয়েছিলেন, আমি 2008 সালে সেম ফেলোশিপ নিয়ে আমি আমেরিকায় গেছি। আমি আমেরিকায় আপনার লেখাপড়া করেছি। আমি মানে সেই সময় আপনার পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে আপনার বঙ্গবন্ধু যে সব জায়গায় গিয়েছেন, আমি সেই সব জায়গাতে গিয়েছি। আমি বঙ্গবন্ধুকে আমার দেখার সুযোগ হয়নি, কারণ তার মৃত্যুর পরে আমার জন্ম। ফলে আমি মনে করি যে আমি আসলে ভাগ্যবানদের একজন। আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সর্বকনিষ্ঠ মহাসচিব। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আপনারা জানেন যে যেটি আমাদের নির্মল সেন যিনি ছিলেন আহ্বায়ক বা সভাপতি ছিলেন, সেই সংগঠন যেটি আপনার ইকবাল সোবান চৌধুরী, আমাদের গিয়াস কামাল চৌধুরী, রিয়াজ আহমেদ, আমাদের মঞ্জুর হাসান বুলবুল, যিনি যারা এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, সেই সংগঠনে আমি ইতিহাসের সর্বকনিষ্ঠ মহাসচিব। আমাদের টেলিভিশন সাংবাদিকতা করা আর সেই সাথে পেশাজীবী রাজনীতি করা, দুটি করা অত্যন্ত কঠিন। আপনারা জানেন যে টেলিভিশনে যারা সাংবাদিকতা করেন তাদের ঘটনাস্থলে থাকতে হয়। মানে এমন না যে আমরা যারা পত্রিকায় যখন কাজ করেছি তখন যদি কোনোদিন অ্যাসাইনমেন্ট কভার করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা অন্যদের বলতাম যে অন্য যারা গিয়েছে তাদেরকে বলতাম তোর রিপোর্টটা আমাকে পাঠাই দেয়। তিনজনের কাছ থেকে রিপোর্টটা নিয়ে আমি দেখে দুটো ফোন করে তারপরে আমরা আরেকটু রিরাইট করে তারপরে কোনো দিন পত্রিকায়, আমাদের পত্রিকায় দিয়ে দিতাম। কিন্তু টেলিভিশনে যারা কাজ করেন তাদের পক্ষে আসলে মানে মানে ঘটনাস্থলে তাকে থাকতেই হবে, রিপোর্টার ক্যামেরা পার্সনকে ঘটনাস্থলে থাকতেই হবে। পেশাজীবী এই রাজনীতিটা আমার করা, আপনারা যেরকম আজকে শামসু ভাই অনেকগুলো সমস্যার কথা বলে এখানে অনেকগুলোই করেছে, আমি বেশি একটু কথা বলবো আপনাদেরকে যে সাংবাদিকদের যেরকম আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন, আমাদের পেশাজীবী যারা সাংবাদিক আছেন তাদেরও আপনার অনেক সমস্যা রয়েছে। আমার আসলে এই রাজনীতি করার উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ভালো আছি। বাংলাদেশে এখন যারা জাতীয় প্রেস ক্লাব বলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বলেন, যে যেখানে নেতৃত্ব দিচ্ছে তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি বেতন এবং সুযোগ সুবিধা আমি পাই বাংলাদেশে এই মুহূর্তে। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু আমার অসংখ্য সহকর্মী আছেন যারা আসলে ভালো নেই। আমরা বঙ্গবন্ধু কন্যার কাছে গত 2 বছরে আমরা আসলে পৌঁছাতে পারিনি। আমি একটা জিনিস বলি, যদি কেউ যে বিপদ নিয়ে, সেটি ব্যক্তিগত সমস্যা হোক, সংগঠনের সমস্যা হোক, প্রতিষ্ঠানের সমস্যা হোক, যদি বঙ্গবন্ধু কন্যার কাছে পৌঁছাতে পারেন, তার কান পর্যন্ত পৌঁছাতে পারেন, সেটির সমাধান হয়ে যায়। আমি এটার প্রত্যক্ষদর্শী। আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, কিন্তু গত 2 বছরে আমাদের আসলে সবার ভাগ্য খারাপ, একমাত্র আমলাদের ভাগ্য ভালো। একমাত্র আমলাদের ভাগ্য ভালো, পুলিশ আমলা এদের ছাড়া সবার ভাগ্য, পুরো জাতির ভাগ্য খারাপ আসলে। মানে র্যাব, পুলিশ, আর্মি আর হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এরা ছাড়া বাকি সবার, বাংলাদেশের সবার ভাগ্য আসলে খারাপ। কারণ আপনি বঙ্গবন্ধু কন্যার কাছে পৌঁছাতে পারছেন না, এই করোনার কারণে সবকিছু আসলে তাকে আমাদের থেকে আড়াল করে দিয়েছে। আপনাদের ছোট একটা উদাহরণ দিই। আপনারা দেখেছেন যে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামে যে ঘটনাটি ঘটেছে, আমি ঘটনা শোনার সাথে সাথে আমি ছিলাম। তথ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে যেটি এটি বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এখানে সমাধান করে ফেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করেছেন স্বাস্থ্যমন্ত্রীকে যে সমাধান, এখানে বিষয়টি এখানে সমাধান করে ফেলেন। আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র আমলাদের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, এডিশনাল সচিব, মুখ্যমন্ত্রী বন্ধ করে দেওয়া, এই কয়েকজনের জন্য এই সমস্যাটি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকারকে, সাংবাদিকদেরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে। যে সমস্যাটি জায়গায় বসে সমাধান করা যেত, সমস্ত বিশ্বে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে রোজিনা ইসলামের ঘটনায়। জাতিসংঘ পর্যন্ত আপনার ঘটনাটি পৌঁছেছে। বঙ্গবন্ধু কন্যার কি কোনো লাভ হয়েছে?
বঙ্গবন্ধু কন্যার ক্ষতি কারা করলেন? এই আমলারা করেছেন। আমলারা মানে তাকে ঘিরে একটা বেষ্টনী তৈরি করে ফেলেছেন। আপনার যে কেউ বাংলাদেশের যে কোনো নাগরিক মানে প্রধানমন্ত্রী যেখানে থাকুন যদি শুধু আপা বলে ডাক দেন অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আপনার কথা শুনবে। এটি হচ্ছে ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপা শব্দটি যদি বলেন 2009-8 পরে যখন প্রথম ক্ষমতা আসলেন উনি আমাদের সাথে বসলেন প্রধানমন্ত্রী কার্যালয়ে, আমরা যার ওনার সংবাদ কভার করি, তা বলা হলো যে দুইজন কথা বলবেন, টেলিভিশন থেকে আমি কথা বলবো আর পত্রিকা থেকে আমাদের জনকণ্ঠের উত্তম চক্রবর্তী কথা বলবেন। তা আমি প্রথম দাঁড়িয়ে সালাম দিয়ে করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী। তা বললেন যে থামো। আমি বললাম যে কি ভুল করে ফেললাম, খাইছি আরো আসলাম আপনার কাছে একদিন পরে আরো 2-4টা জিনিস চাইবো ঠেবো সবার জন্য ঠিক করবো। আমি তো শুরুতেই ভুল করে ফেললাম। তো সে কালকে কি বলতাম বুঝতাম, মানে ওই সময় তো আসলে বুঝি না, মানে উনি যখন বলছেন থামো তখন তো আপনার আমি গেছি এখন কি করে ফেলছি আল্লাহ পাকের। তো সেই কালকে কি বলতো আমাকে, আমি তখন বুঝতে পেরেছি আমি আপা বলতাম, আপাই বলবো। এইটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। আমি আপনাদের ছোট্ট আরেকটা গল্প বলি। আমরা যে কোনো কারণে হোক আমরা ওনার যারা আপনার করি আপনার নিউজ কভার করি, তার মধ্যে আমরা এটা 2010-9 শেষে বা 10-এর কথা বলছি, আপনার 10-এর শুরুতে এরকম আমরা কয়েকজন আপনার মানে সাংবাদিকদের মধ্যে আমরা প্লট পাইনি আর কি, পূর্বাঞ্চলের বা ছিনমিলে যে প্লটে আপনার পাইনি। তা আমাদের এক কলিগ এরকম বলে যে আমি আজকে আপাকে বলবো। আমি বলছি না, এটা আপা পর্যন্ত যাওয়ার দরকার নেই, যেহেতু পাই নাই এটা নিয়ে আর করার না, আমি আপাকে বলবো। এরকম অনুষ্ঠান শেষে গণভবনে আপনার ও বলে ফেললো আপা আমরা প্লট পাইনি। তারপর ওই উপরে ছিলেন মধ্যে নেমে আসলেন, এসে বললো যে প্লট দিয়ে কি করবি? তাই বললাম যে প্লট হচ্ছে আপনার আমার পেনশন। আমি বলছি যে তো নাই, টেলিভিশনে তো আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, গ্র্যাচুইটি নাই। একটু মানে একটু হাসলো আর কি। হানিফ ভাই ছিলেন, তা হানিফ ভাইকে ইশারা করলেন, হানিফ ভাই ভিতরে গেল, বেরো এসে বললো যে তোমরা কে আবেদন করছো, কাগজগুলো রেডি করে রেখো। পরের দিন সকাল ঠিক 10টার দিকে আপনার হানিফ ভাই ফোন দিলেন, এই তোমরা কোথায়? বললাম যে আমরা তো আপনার পিএমওতে আসবো। বলে এক্ষুনি আসো, তোমাদের এই আবেদনের কপিটা নিয়ে আসো। দেখেন মানে আমি গল্পের জন্য বলছি, সেই কাগজ আমরা দিলাম। এবং সবচেয়ে আরেকটু লম্বা করে বলি, যে কোনো কারণে হোক না, পরের দিন ওনার এক কর্মকর্তা ওনার কাছে কাগজটা দিলেন, আমরা কে আবেদন করেছি। তো ওখানে আমার নামটি ছিল না, হানিফ ভাই দিয়েছেন, কিন্তু মাঝখান থেকে আপনার আমার নামটা যে কোনো কারণে হয়, ভদ্রলোক হয়তো আমাকে পছন্দ করতেন না বা কোনো কারণে আমার নামটা ছিল না। তারপর এখন দেখতেছি আর বলছে যে কালকে দ্বীপ বলছিল না যে এটা পেনশন, তোর নামই তো নাই। হানিফ ভাইকে আবার ডাকছে। হানিফ ভাই পরে যেগুলো গল্পগুলো বললেন আর কি, তো বললেন যে আমি তো ওর নাম দিছি, নাম নাই কেন? মানে আমি এটা বলছি যে উনি আসলে সমস্ত কিছু মাথায় রাখেন আর কি। আল্লাহ পাক একটা অসম্ভব এক গুণ দিয়েছেন ওনার ভিতরে। আপনার যে কোনো মানুষ যদি আমার মানে ওনার সাথে কোনো পরিচয় হয়, দেখা হয়, উনি মাথায় রাখেন আপনার। আমি শুনেছি বঙ্গবন্ধু নাকি এরকম, আপনারা যারা অনেক সিনিয়র আপনারা বলতে পারবেন, বঙ্গবন্ধু নাকি এরকম এই গুণ ছিল আপনার, কোনো একদিন কারোর সাথে পরিচয় হলে তিনি তাকে 10 বছর পরে দেখলেও তাকে চিনতেন, মনে রাখতেন তাকে। আমরা আসলেই যে আপনারা যে সমস্যাগুলো যে মানে ভুগছেন আপনার, আমরা মনে করি যে করোনা আস্তে আস্তে কমছে। যদি এটা পুরোপুরি হয় এবং বঙ্গবন্ধু কন্যার কানে যদি আপনারা এটা পৌঁছাতে পারেন, তাহলে অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান হবে। কারণ আপনারা হচ্ছেন উন্নয়নের প্রথম মানে গোড়ার থেকে আপনারা শুরুতে। ফলে আপনাদের সমস্যা ভুগলে আমি মনে করি যে উন্নয়ন যাত্রা ব্যাহত হবে। ফলে আপনাদের সমস্যার অবশ্যই সমাধান হওয়া উচিত। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু আপনার আইন করে গেলেন গণমাধ্যম কর্মী আইন, চাকরি শর্তাবলী আইন। 2006 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতা যায়, তার 6 দিন আগে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী আমুল্লাহ আমান সেই আইনটি আপনার বাতিল করে যায়। আমরা জানি না যে সাংবাদিকদের
মানে এইরকম একটি বিপদে ফেলানোর ব্যবস্থা তারা কেন করেছিলেন। কিন্তু গত 12 বছর আমরা যুদ্ধ করছি এই আইনটি আবার ফিরিয়ে আনার জন্য। বঙ্গবন্ধুর করা আইন, বঙ্গবন্ধু কন্যা শাসন করছেন দেশ 12 বছর ধরে, সেই আইন আমরা ফিরিয়ে আনতে পারছি না। দেশটা আসলে চালাচ্ছে কে? মাঝে মাঝে আমাদের সন্দেহ হয় যে দেশটা কি আসলেই সিভিল গভর্নমেন্ট চালাচ্ছেন নাকি অন্য কোনো গভর্নমেন্ট চালাচ্ছে। আমরা সরকারের ভিতর সরকারকে দেখতে পাই, আমরা ভয় পাই এই জন্য যে আপনারা বলেছেন, আমরা তো বলি, আমরা বলি যে যে দেশের যে সরকারের প্রধান মানে মন্ত্রী থাকেন আব্দুল রাজ্জাক, যে দেশের যে সরকারের মন্ত্রী থাকেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুল জলিল, সুরঞ্জিত সিং গুপ্ত, সেখানে আমলারা আপনার নিয়ন্ত্রণ করতে পারেন না। সেখানে জনগণের প্রতিনিধিরাই সরকার নিয়ন্ত্রণ করেন, দেশ পরিচালনা করেন। কিন্তু আমরা এখন যাদেরকে মন্ত্রী দেখি, কোর্ট বলছি আমি, আপনারা কোর্ট করতে পারেন। আমি আমার এই 27 বছরের সাংবাদিকতার জীবনে আমি আসলেই শঙ্কিত যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের কার্যক্ষমতা, তাদের দক্ষতা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের প্রভাব নিয়ে আমার আসলেই সংশয় রয়েছে, আমার প্রশ্ন রয়েছে। আপনারা বলেন যে দীপুমণির মতো একজন জনপ্রতিনিধি থাকতে এ ধরনের গেজেট কিভাবে হয়। আমরা আসলে অবাক হই যে সরকার আসলেই কারা চালায়। আমরা অনেকেই বলেন যে এখন প্রধানমন্ত্রীর চারপাশে যে একটা বেষ্টনী গড়ে উঠেছে, এই বেষ্টনীর আসলেই কি মানে 16 কোটি মানুষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে আলাদা করে ফেলেছেন কিনা। কারণ আপনারা দেখেন যে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বিএনপির আদর্শে গড়ে ওঠা বা সেই ক্যান্টনমেন্টের আদর্শে গড়ে ওঠা সেই সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব, আইজি, ডিআইসি বা মানে পুলিশ অফিসার যেখানে তারা রয়েছেন, এই যন্ত্র এরা কিন্তু আপনার পরিবর্তিত হয়নি। কিন্তু এরা কিন্তু আপনার পরিবর্তিত হয়নি। আমরা বলি যে এরা ঘাপটি মেরে আছেন। আপনার ঘাপটি মেরে আছেন বলেই আপনার জনগণের যাতে ভালো হতে পারে, আপনাদের 5 লক্ষ আপনাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ভালো কাজগুলো খারাপ করার চেষ্টা যাদের রয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করবেন কে? আমরা এই জন্য ভয় পাই। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়ার যাত্রা কিন্তু মাঠে থেকে আপনার ব্যাহত করা সম্ভব হচ্ছে না। বিএনপি জামাত চক্র আপনার হয়তো মাঠে দাঁত বসানোর ক্ষমতা হারিয়েছেন, কিন্তু তাদের আপনার অনুসারীটা কিন্তু সরকার বা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে। ফলে এইটি আমাদের একটা ভয়ের কারণ। আমরা অবশ্যই বিশ্বাস করবো শামসু ভাই যে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আপনার এমন কোনো আন্দোলন করবেন না যেটি 2023-এর নির্বাচনকে অন্যদের সুযোগ করে দেওয়ার সুযোগ তৈরি হয়। আমি আমার নির্বাচনের গল্পটি আপনাদের একটু সংক্ষেপে বলি। আমার এই নির্বাচনটি বন্ধ করার জন্য আপনার বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, এবং এই প্রথম মানুষ ফেডারেল সাংবাদিকদের নির্বাচন বন্ধ করার জন্য আমাদের নির্বাচন ছিল 23শে অক্টোবর। 28শে সেপ্টেম্বর আপনার হাইকোর্টের একটি রুল জারি করা হলো যে নির্বাচন স্থগিত। আপনারা জানেন যে নির্বাচনটি সেই দিনাজপুর থেকে কক্সবাজার সারা বাংলাদেশের সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে তার নিজ নিজ জায়গায় ভোট দেন এবং সারা বাংলাদেশের থেকে নেতৃত্ব নির্বাচিত হয়। তার একদিন পরে হলো কোর্ট বন্ধ, উইন্টার ভ্যাকেশন কোর্টে। কত পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এই মামলায় যিনি মামলাটি করেছেন তিনি চট্টগ্রামের একজন সাংবাদিক। মামলাটি তিনি করেছেন, কাদেরকে বাদী করেছেন? তিনি বাদী করেছেন শ্রম সচিবকে, বিবাদী করেছেন শ্রম সচিবকে, বিবাদী করেছেন শ্রম দপ্তরের ডিজিকে, রেজিস্ট্রারকে, ডাইরেক্টরকে, মানে যারা কেউ মামলাটা ফেস করবেন না। তিনি মামলায় বিবাদী করেননি মানে বিএফএসের মহাসচিবকে, প্রেসিডেন্টকে বা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বা মেম্বারদেরকে, মানে যারা মামলাটি ফেস করবেন। আমি আপনার 30 তারিখে কোর্ট, 29 তারিখে কোর্টে গেলাম, 30 তারিখে সার্টিফাইড কপি তোলার আবেদন করলাম,
এবং সেই সাথে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য তৃতীয় পক্ষ হিসেবে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করলাম। যেহেতু আমি এই নির্বাচনে মহাসচিব প্রার্থী, আমি বললাম যে আমি ক্ষতিগ্রস্ত হিসাবে আমাকে আপনার করার কথা। এরপরে আমাকে বলে যে চেম্বার জজে যেহেতু এটা যাবে, দীপ ভাই এটি কিন্তু মানে আটকে যেতে পারে যদি আপনি কিছু মানে এক্সট্রা কোনো উদ্যোগ না নেন। আমি অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করলাম এবং তাকে আমি একটা কথা বললাম, আপনারা একটু শুনবেন। আমি তাকে বললাম 2023-এ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য ভূমিকা এই জন্য রাখতে হবে যে এই নির্বাচন 2014 বা 2019-এর মতো হবে না। নির্বাচন, এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাজীবীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। সেই ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং এই জন্য এই নির্বাচনে দেশসক্রিয় হওয়া দরকার এবং আপনার সাহায্য দরকার, আইনি সাহায্য দরকার, যাতে সঠিক নেতৃত্ব এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়। আমাদের আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তিনি কনভিন্স হলেন আমার এই একটি বক্তব্য এবং তিনি এডিশনাল অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিলেন এই মামলাটি তিনি যেন লড়েন এবং এই মামলাটি যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা এই কথাটা এই জন্যই বলছি যে আমি আজকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, আমি আজকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডাইরেক্টর, এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায়, কিন্তু বঙ্গবন্ধু কন্যা যদি ক্ষমতায় না থাকেন, আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না থাকেন, আমার কিন্তু আপনার কোনো জায়গায় ডাইরেক্টর, কোনো জায়গায় এডিশনাল সেক্রেটারি হওয়ার এই সুযোগটি থাকবে না আপনার আমার। কাল যদি কোনোভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়, আমার দিবাজাতকে আপনার কেউ কোথাও ডাকবে না, আপনাকেও ডাকবে না, আমাকেও ডাকবে না। আপনার আমার এই জোর, আপনার আমার এই ক্ষমতা, আপনার এই সব কিছুই হচ্ছে কিন্তু যেহেতু বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, এই জন্যই কিন্তু। আমি আজকে ওয়াসার বোর্ডের মেম্বার, আমি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার, আমি আজকে কল্যাণ ট্রাস্টের বোর্ডের মেম্বার, আমি আজকে প্রেস কাউন্সিলের মেম্বার, আমি আজকে প্রেস ইনস্টিটিউটের বোর্ডের মেম্বার। এই সমস্ত কিছু কিন্তু একটা কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলেই আজকে আপনার আমি এইসব জায়গার মেম্বার বা আমি আমার পদের এত মূল্য আপনার। ফলে উনি যদি ঠিকমতো ক্ষমতায় না থাকেন, আপনার আমার মূল্যায়ন কিন্তু হবে না। বাংলাদেশের অর্থনীতিকে আজকে আমি আপনার বলি, সারা বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে, অত্যন্ত খাবি অবস্থা তৈরি হতে পারে, বাংলাদেশের অর্থনীতি আপনার কখনোই ধ্বংস হবে না। আমরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারি, আমরা সাময়িক সমস্যায় পড়তে পারি, কিন্তু বাংলাদেশের অর্থনীতি কখনোই ধ্বংস হবে না। কারণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু সালমান এফ রহমানের উপর নির্ভরশীল না, বাংলাদেশের অর্থনীতি কিন্তু আপনার ওই বসুন্ধরা শাহ আলম সাহেবের উপর নির্ভরশীল না। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে যে পুরো বাংলাদেশে আপনার আমাদের ছোট ছোট উদ্যোক্তা। আপনি চিন্তা করতে পারেন, বগুড়ার কোন প্রত্যন্ত গ্রামের এক মহিলা আপনার মানে নারকেলের বাটি দিয়ে বোতাম তৈরি করে আজকে ইউরোপে আপনার তিনি মানে রপ্তানি করছেন। তিনি আপনার কিন্তু ওই মানে চেনেন না, আপনার সালমান এফ রহমানকে চেনেন না, তিনি শাহ আলমকে চেনেন না, তিনি যমুনার বাবুল সাহেবকে চেনেন না। তার আপনার কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা নেই। একমাত্র ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে আপনাদের সম্ভব হয়েছে। অবাক হয়ে যান। আমি এই জন্য বলি যে বাংলাদেশের অর্থনীতি হচ্ছিল ছোট ছোট মানুষের আপনার নিজস্ব উদ্যোক্তা তৈরি হওয়ার মধ্য দিয়ে। ফলে বাংলাদেশের অর্থনীতি কোনোদিনই ধ্বংস হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার সমস্ত পৃথিবীতে অর্থনৈতিক মন্দা হলেও বাংলাদেশ কোনোদিন অর্থনৈতিক মন্দা হবে না আপনার কোনোদিন। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে, আপনি যে গ্রামে আপনার এখনো আপনার জেনারেটর দিয়ে বিদ্যুৎ চলে, সেই গ্রামের একজন নারী বা একজন পুরুষ ইউরোপ আমেরিকার মার্কেটে আপনার তিনি তার পণ্য পৌঁছে দিচ্ছেন। অবাক হয়ে যাবেন। ঢাকা শহরে বসে আসলে কিন্তু অবাক হওয়ার মতো এরকম অনেক গল্প রয়েছে আপনার, যে গল্পগুলো মাঝে মাঝে আপনারা পত্রিকা টিভির পাতায় আপনারা দেখেন আপনারা। এই জন্য আমি বলি যে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশের ভয় একটাই, বাংলাদেশকে আপনার একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা, বাংলাদেশে একটা জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিচিত করা, বাংলাদেশে আগুন জ্বালাও পোড়াও একটি রাজনীতি আবার শুরু করার একটা প্রচেষ্টার ভয় আছে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশে আসলে কোনো ভয় নেই। বাংলাদেশ কিন্তু আপনার একটা ট্র্যাক উঠে গেছে। এটি আসলে আমাদের যারা নতুন প্রজন্ম, যাদের আপনারা আমাদের যারা সন্তান, তাদেরকে আসলে শোনানোর মতো গল্প এটা আসলে।
এখন শুধু দরকার হচ্ছে যেন এই ট্রেনটা যেন আপনার ঠিক মতো চলে, কোথাও যেন রেল লাইনটা আপনার কেউ উপরে না থাকে। রেল লাইন উপরে গেলে আপনার ট্রেন পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। শুধু আমাদের দেখতে হবে যে রেল লাইনগুলো যেন ঠিক থাকে, শুধু এইটুকু হচ্ছে আপনার আমাদের দেখা। আমি বলি শামসু ভাই, হতাশ হওয়ার কিছু নাই। সমস্যা যদি না থাকে তাহলে মানুষ জেগে থাকবে কি করে, সংকল্প কিভাবে দৃঢ় হবে কি করে। আমাদের তো আপনার চ্যালেঞ্জ থাকে বলেই আমরা মানে সকালবেলা রমনায় আপনার হাঁটতে যাই। যদি চ্যালেঞ্জ কেউ না থাকতো, যদি বলতে যে হাঁটাচলা না করলে রোগ ব্যাধি হবে না, তাহলে তো সবাই ঘুমায় থাকতো আমার মতো 8টা 9টা 10টা পর্যন্ত। চ্যালেঞ্জ থাকে বলেই আমরা নিজেদেরকে প্রস্তুত রাখি। সেই জন্য আমার বিশ্বাস যে আপনাদের যে সমস্যার কথাগুলো বললেন এগুলো অবশ্যই সমাধান হবে। কখনই কোনো জায়গায় আপনার সারাক্ষণ আপনার মেঘ থাকে না, কোনো জায়গায় আপনার সারাক্ষণই আপনার রাত থাকে না। রাত হয়তো দীর্ঘ হতে পারে, কিন্তু সূর্য কিন্তু ওঠেই, আপনার দিনের আলো কিন্তু আসে। হতাশার কোনো গল্প বলে আপনি কেউ কখনোই নির্মাণ হবেন না, কেউ কখনো হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি শুধু একটাই আমার গল্পটা আপনার এই জন্য বললাম যে আমার বংশের অর্ধেকের বেশি লোক ঢাকা শহর দেখেন নাই। আমি খুলনায় বসে আজকে থেকে 95-এ আমি গল্প শুনেছিলাম একজনের কাছে, তিনি মারা গেছেন, ধনী পূর্বাঞ্চলের মালিক আলহাজ লিয়াকত আলী। তিনি শুধু আমেরিকার গল্প বলতেন। আমার জীবনে একটাই আপনার স্বপ্ন তৈরি হয়েছিল যে বিদেশে যদি কোথাও যাই আমি আমেরিকায় যাব। আমার গল্প শুনেই আমি আমেরিকায় গিয়েছিলাম। আমি আসলে জানি না যে আপনাদের সাথে আসলে প্রধান অতিথি হোক বা একক বক্তা হোক, যে আপনাদের আসলে আমার গল্পটি ঠিকমতো বলতে পারলাম কিনা। কোনো কিছুই যে স্বপ্ন আসলে আমরা ভালোর জন্য দেখি, স্বপ্ন যদি এরকম হয় যে স্বপ্ন হচ্ছে নিজেকে তৈরি করে নিজের ভালো থাকার সাথে অন্যদেরকে ভালো রাখার চেষ্টা, সেইটা যদি হয় আমার বিশ্বাস সেই স্বপ্ন সবার জন্য ভালো, সেই স্বপ্ন দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো। আমাদের এই ভালো লাগাটা কাজ করুক। আপনার জীবনে সবার জীবনে গল্প আছে বিশ্বাস করি, আমার মতো গল্প আপনার অনেকের জীবনেই রয়েছে। আমি খালি একটু চাই আপনার আশেপাশে যারা আছেন তাদের কাছে আপনাদের গল্পগুলো পৌঁছে দেয়। এই গল্পগুলো দিয়েই আসলে মানুষ তার সামনে এগিয়ে যাওয়ার পথ চলার স্বপ্নগুলো দেখে। সেই স্বপ্ন আরো বড় হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এতক্ষণ ধরে মাননীয় প্রধান অতিথির জীবনের গল্প শুনলাম এবং সেখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারলাম। আমি আর কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি মাননীয় সভাপতি আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন জনাব KM হামিদ, সভাপতি আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের এই মাসের লেকচার সেশনের আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, সম্মানিত প্রধান অতিথি এবং একক বক্তা, প্রিয় নেতৃবৃন্দ, বন্ধুগণ, নিশ্চয়ই আলো আসবে। প্রতিটি মানুষই মানে সবসময় ওই আশা নিয়েই চলে, নিশ্চয়ই আলো আসবে। আমাদের প্রধান অতিথি যেভাবে বললেন আমিও সেভাবেই বিশ্বাস করি, নিশ্চয়ই আমরাও সবাই সেভাবেই বিশ্বাস করি। আলোর প্রত্যাশাই তো আমরা ছুটে চলি এবং অব্যাহত পথ চলা মানুষের জীবনের, এখন তো আমাদের বাংলাদেশের জীবনের এই সময় কাল 72-এর চেয়েও বেশি, মনে হয় 75-75 হয়ে গেছে। এটা একটা বিশাল জীবনের মানে 70, 72, 75 বছর বিশাল একটা কর্মযজ্ঞ, যদিও সময়টা খুব কম। বিশাল কর্মযজ্ঞ অথচ সময়টা কম। 70 বছর কোনো সময় না, কালের আবর্তে এটা খুবই স্বল্প সময়। তারপরেও আমরা সবাই আশাবাদী আপনার সেই কথার সঙ্গে যে নিশ্চয়ই আলো আসবে। আলোর জন্যই তো অপেক্ষা করছি এবং আলোর জন্যই এগিয়ে যাচ্ছে সমগ্র বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ।
আমাদের প্রধান অতিথি মানে অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন। খুব সম্ভব কষ্ট আছে যে অ্যাকাউন্টেন্ট হতে পারেন নাই, কিন্তু আমার কাছে মনে হয় জীবনের অ্যাকাউন্টেন্ট কিন্তু তিনি হয়ে গেছেন। যদি এটা আমরা যে জীবনের গল্প আমরা শুনেছি, নিশ্চয়ই সেখান থেকে অ্যাকাউন্টেন্ট মানে শুধু টাকা পয়সার হিসাব রাখাটাই নয়, হিসাব সংরক্ষক হয় যদি হয় বা তাইলে আমি বলবো যে জীবনের হিসাবটা কিন্তু তিনি যথার্থভাবে মিলিয়েছেন। এটাই হলো ইম্পর্টেন্ট, যে জীবনের হিসাব যিনি মিলিয়েছেন নিশ্চয়ই তিনি অত্যন্ত দক্ষ অ্যাকাউন্টেন্ট। এবং আমি অভিনন্দন জানাই আমাদের দীপ আজাদ ভাইকে যে আপনি জীবনের হিসাবটা যথার্থ মিলিয়েছেন এবং আপনার এই জীবনের ইতিহাস, জীবনে চলার পথ সব কিছু আমাদের সকলকে মানে প্রকৃত অর্থেই একটা গাইডলাইন দিয়েছে। এবং আপনি চমৎকার কথা বলেছেন, এত মূল্যবান বিষয়গুলি জীবনের গল্পের মধ্য দিয়ে বলা যায়, সেটা খুব সহজ কথা নয়, আপনি বলেছেন সেটা। আমি নির্মল সেন, আমাদের যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের, উনি দৈনিক বাংলায় কাজ করতেন। নির্মল দার সাথে আমার ব্যক্তিগত পরিচিতি ছিল। তিনিও বলতেন যে অনেক বিষয় নিয়ে মানে ওনার কাছে গেলে তিনি বলতেন এত সহজ না, আমি তুমি তো বুঝবে না, এত সহজ না, কিন্তু নিশ্চয়ই তুমি পারো। আমাদের নির্মল সেন কিন্তু দেশের মানে খ্যাতিমানই না, অসাধারণ এক ব্যক্তিত্ব ছিল এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গিয়েছেন এবং কোনো বড় পদবিতে কিন্তু যান নাই এবং সারা জীবন সাংবাদিকতা করেছেন এবং যথার্থ অর্থে সাংবাদিকতা করেছেন। তিনি লিখেছিলেন ওই মানে রবীন্দ্রনাথের ওই কথাটা একবার লিখেছিলেন, ওনার ওই যে ওনার নিজে একটা লিখতেন, নির্মল সেনের কি নামটা যেন সদ্য নামে লিখতেন, ভুলে গেছেন নামটা, মনে আছে কিনা আজাদ ভাই। তিনি লিখতেন নির্মলদা, ওই যে রবীন্দ্রনাথ বলছেন সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা সহজভাবে বলা সহজ নয় যে। এই যে উক্তিটা করেছিলেন উনি তৎকালীন পাকিস্তান আমলে, মানে মানুষ, সমাজের মানুষ এবং রাষ্ট্রের যে ব্যবস্থা সেই বিষয়ে কথা বলতে যাই তিনি ওই রবীন্দ্রনাথের ওইটা উদ্ধৃতি দিয়ে কথাটা বলেছিলেন। আজকে কিন্তু আপনি সেটা ভেঙেছেন, সহজ কথা সহজভাবে বলা যায় এবং আপনার থেকে শিক্ষা নিলে বলা যায়। আপনার জীবন দর্শন, জীবনের হিসাব মিলানোর যে প্রয়াস, তাতে বোঝা যায় যদি অনুশীলন করা যায় সহজভাবে বলা যায় অনেক কিছু। শুধু সহজভাবে বলার অনুশীলনটা করতে হবে, সাহসটা থাকতে হবে। বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান সাহেব আমাদের খুবই কাছের মানুষ, বিশিষ্ট অর্থনীতিবিদ, গভর্নরও ছিলেন। তিনি কিন্তু জীবনের হিসাব মিলিয়ে দিয়েছেন এবং খুব সাহসিকতার সঙ্গে বলেছেন যে আমার সার ছিল না, দুধ বিক্রি করে 8 টাকা হয়েছিল, ওইটা নিয়ে ভর্তি হইতে গেছিলেন। আজকে আজাদ ভাই শোনালেন যে এক বালিশে ঘুমাইতেন। এটা হলো জীবনের গল্প। সাহস থাকা লাগে, বলার জন্য সাহস থাকা লাগে। কিন্তু আমরা যারা এই বর্তমান সংস্কৃতির আওতায়, আমরাও কিন্তু এই সংস্কৃতির যেই মানে যেই উচ্চ বর্ণের মানুষদের সংস্কৃতির লালন পালন ধারণ আমরা করি, তারাও কিন্তু সেই সীমাবদ্ধতা, সেই বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। ফলে আমাদের সাহস নাই। আর সাহস নাই বলেই জীবনের চলার পথে অনেক কিছুই আমাদেরকে পেতে কষ্ট হয় এবং সেটাই আমরা আসি, সেই জায়গাটাই আসি, মানে ভুলে যাই সমস্ত কিছু। এবং ভুলে যাওয়ার কারণে জীবন থেকে শিক্ষা নেই বলেই, আপনি যেভাবে নিয়েছেন সেইভাবে নেই বলেই খুব সম্ভব এই দৈন্যতা আমাদের। এবং এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য। অ্যামং দ্য মেম্বার্স আপনারা ইউর লিডার, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমি বলতে চাই এখান থেকে কিন্তু শিক্ষণীয় আছে। সাহস থাকা লাগবে বলার, এবং জীবনের গল্পটাই সাহসিকতার সঙ্গে বলতে হবে। ওই উচ্চ বর্ণের মানুষদের সংস্কৃতির মধ্যে নিজেকে আবদ্ধ করলে পারা যাবে না।
উত্তরণ ঘটানো যাবে না, সেখানে আবদ্ধ করলে তো অনেক কিছুর মধ্যেই আমার সীমাবদ্ধতা এসে যাবে। সেই জন্যই আমার মনে হয় আমি আমাদের প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সেই জায়গাটায় উনি প্রকৃতভাবে উপস্থাপন করেছেন। আমি একাধিকবার বলেছি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, এবং আজাদ ভাই ভালো জানেন বিষয়টা, সেটা হলো যে মানুষ যে বিষয়টা মানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই সমাজ ব্যবস্থায় মনুপ্রবর্তিত যে সমাজ ব্যবস্থা, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় নমশূদ্র ইত্যাদি ইত্যাদি, তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই বাংলাদেশ সহ এই উপমহাদেশেও আমরা যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মুসলমান বাংলাদেশে, কিন্তু ওই ধারাবাহিকতায়, ওই মনুপরিবর্তিত সমাজ ব্যবস্থার ধারাবাহিকতায় আমরা খান সৈয়দের বংশধররা ওই উচ্চ বর্ণের মানুষদের যে বন্ধন, সেই জায়গাটা আটকে গেছি, এবং আটকে গেছি বলেই কিন্তু মানে সমস্যা, এবং সেই সমস্যার থেকে বাংলাদেশ মুক্ত হতে পারছে না। এবং বাংলাদেশের টোটাল যে শক্তি, সেই শক্তিটাকে বিভিন্নভাবে বাইফার্কেটেড করে রাখা হয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টি হইতে দেওয়া হয় নাই। শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতীয় যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটায় আর জাতিকে ৭৫-এর পরে আর সেই দিকে দাবি তো মানে সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। এই যেতে না দেওয়ার পিছনে যারা যে কলকাঠি নাড়ায়, তাদের সম্পর্কে আমাদের বেশি করে ওয়াকিবহাল হওয়া দরকার, এবং সেই জায়গাটায় আমাদের প্রধান অতিথির মতো সাহসী কিছু মানুষ দরকার। এবং তিনি মানে যে ইতিহাসটা বলেছেন, তার অংশবিশেষ আমরা জানি, অনেক কিছুই জানি, যে খুলনাতে এবং আমাদের সারা দেশে অনেক সাহসী সাংবাদিকদের জীবন দিতে হয়েছে সেই উচ্চ বর্ণের ষড়যন্ত্রের কারণে। সেই জায়গাটায় যেতে পারবো কিনা মানে সেখানে প্রশ্নবোধক থেকে যায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষকে সেই জাতীয় ঐক্য গড়ে তোলার একটা প্রয়াস তিনি চালাচ্ছেন, কিন্তু হচ্ছে না সেটা। সেখানে আজকে তিনি আমাদের জেনারেল সিটি যথার্থ বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 85% কাজ করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গণপ্রকৌশলী ঠিকই, কিন্তু এই যে বিশাল শক্তি, টোটাল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে বিশাল শক্তি, এই বিশাল শক্তিকে তার দ্বারে কাছেও তো যেতে দেয় না। 12 বছর প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন হয় না, 12 years। ক্যান ইউ ইমাজিন অফ ইট? একটা দেশের সরকার প্রধানের নির্দেশ 12 বছর বাস্তবায়ন হয় না, এবং মানে 12 বছর, উনি 12 সালে বলছে, তারপরেও থেমেছিলেন তার না। এই 2002 সালেও মানে 2 সালেও বলছে, 20 সালেও বলছে। সেই দিন গণভবনের মানে ওনার বাড়িতে আমরা সম্মান করেছি, সেই দিনও বলছি, এবং আমাদেরকে কিন্তু প্রধান বলছে, তোমরা আমার সাথে আগে যোগাযোগ করো না, কেন মনে করাই দিবে না, আগে মনে করাই দিবে না। আমরা জানি নেত্রীরা এই কথা বলা ছাড়া কোনো উপায় নাই। তিনি যথার্থভাবেই বলেছেন। এই জায়গাটায় কিভাবে আঘাত করা যাবে আমি জানি না। বাংলাদেশের আপনি আরেকটি খুব ইম্পর্টেন্ট নিয়ে আসছেন, সে ইনফর্মাল ইকোনমি। ইনফর্মাল ইকোনমি ইজ দ্য লার্জেস্ট ইকোনমি অফ দিস কান্ট্রি। আমরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স থেকে গণভবনে যে সম্মেলনটা আমরা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের একটা স্টাডি পেপার উপস্থাপন করেছিলাম ইনফর্মাল ইকোনমি সম্পর্কে। বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে লক্ষ টাকার বাজেট দিচ্ছেন, সেই বাজেটটা 10 গুণ বেশি, 10 গুণ 50 গুণ বড় হয়ে যেতে পারে শুধু ইনফর্মাল ইকোনমিটা কাছে নিয়ে আসলে। আপনি যথার্থভাবে বলেছেন, ইনফর্মাল ইকোনমি, আমরা ইকোনমিক্সের লোক নই, কিন্তু আমাদের একটা টিম, আমাদের সৈয়দ আব্দুল আজিজ সাহেব, আমাদের হরিপদ দাস, তাদের মিলে একটা টিম কাজ করেছিল। আমরা সাকসেসফুল খুব হইতে পারি নাই, খুব অল্প স্যাম্পল নিয়ে কাজ করেছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ইনফর্মাল ইকোনমি ইজ দ্য মেইন ইকোনমি অফ দিস কান্ট্রি। এইটাকে সাস্টেনেবল করে দিতে পারলে বাংলাদেশের ইকোনমি কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এই জায়গাটাও তো যেতে দিচ্ছে না। ইদানিং আমি দেখলাম একটা চুক্তি সই করেছে আমাদের খালিকুজ্জামান স্যার,
পিকেএসসি, সেটা হলো আমেরিকার সাথে ইনফর্মাল ইকোনমি নিয়ে মানে একটা কি হবে, মানে কাজ হবে বাংলাদেশে 250 মিলিয়ন ডলারের। আমার ভয় হচ্ছে ইনফর্মাল ইকোনমিটাকে রিয়েলি ধ্বংস করে দেয়, কারণ এটা বলার অপেক্ষা রাখে না। আমেরিকা যেখানে আসে সেখানে আর কারো লাগে না। আপনার সদয় অবগতির জন্য বলি, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে 3 বছর করার জন্য, শেখ হাসিনার প্রস্তাবকে 3 বছর করার জন্য তারা প্রথম এজেন্সি নেয় কারো কাছ থেকে, হয়তো আশেপাশের কারো দেশ থেকে এজেন্সি নেয় যে এই হিউম্যান রিসোর্সটা যদি ডেভেলপ করে তাহলে সাস্টেনেবল রিসোর্স তো হিউম্যান রিসোর্স সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, এটা সাস্টেইন করার জন্য জনসম্পদটাই হলো মূল শক্তি। আর যত সম্পদ আছে, আপনি এনার্জি বলেন আর যত সম্পদ আছেন, কোনোটাই সাস্টেনেবল না। একমাত্র হিউম্যান রিসোর্স ইজ দ্য মেইন সাস্টেনেবল সোর্স। সেইটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে। এবং আমাদের জেনারেল সেক্রেটারি সেই বিষয়টাই বলার চেষ্টা করেছেন যে এই নন টেকনিক্যাল লোক দিয়া টেকনিক্যাল এডুকেশনের টেকনোলজি শিখাইতে দিছে, এটা কি উদ্দেশ্য সৎ না অসৎ? রাতের ওই কোভিডের সময় রাতের অন্ধকারে 6 দিনে কেন 2,500 লোক নিয়োগ দিতে হবে? এই বাণিজ্যটা কেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে হতবাক হবেন যে টেকনিক্যাল এডুকেশন বাংলাদেশে এবং মানে তৎকালীন পাকিস্তানে এবং ভারত উপমহাদেশে প্রায় একই সময় কিন্তু শুরু হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শুরু হয়েছে করাচিতে, তখন তো পাকিস্তান আমল, করাচিতে একটা শুরু হয়েছে। সেই পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে এখন হলো 49 সরকারি, আর পাকিস্তানে হলো 1135, ভারতের এই পশ্চিমবঙ্গে মোর দেন 1200। আমাদের 49টা পলিটেকনিক রেখে দেওয়ার যে অব্যাহত ষড়যন্ত্র কেন? হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে দিতে চান না আপনি, অথচ বেকারত্ব তৈরি করতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ, এটাকে করতে দিচ্ছেন না কেন? উদ্দেশ্য কি সৎ নাকি অসৎ কে বলবে? মাননীয় প্রধানমন্ত্রী বলছে 20 সালে আমি টেকনিক্যাল এডুকেশনকে স্কুল লেভেলে নিয়ে যেতে চাই, নির্দেশ। 20 সালে হয় নাই, 21 সালে হয় নাই, 22 সালেও করবে না, 23 সালে করবে। অর্থ কি? জননেত্রী শেখ হাসিনার 21 ছিল ভিশন 21, উদ্দেশ্যটা হলো তার ভিশন 21 কে ফেল করায় দেওয়া। দ্যাট ইজ ওয়ান অফ দ্য যে ভিশন 21 এর অংশ বিশেষ হইলেও ফেল করাই দিলাম। আর কোন জায়গাটা যেটা সবচেয়ে সাস্টেনেবল হিউম্যান রিসোর্স ফর দ্য ইকোনমি, সেইটাকে হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে দিব না। এখন প্রধানমন্ত্রীর কাছে এই কথাটা বলবে কি? আমরা তো খুব ক্ষুদ্র মানুষ, আমাদের কাছ থেকে তো এত বড় কথা বললে বলে যে বেটা বেশি বড় কথা বলে। এইটা সীমাহীন একটা চক্রান্ত রাষ্ট্রের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সাস্টেনেবলের দিকে না যাইতে দেওয়া। আরেকটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে আপনার অবগতির জন্য বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন টেকনিক্যাল এডুকেশন এক্সপানশন প্রোগ্রাম নিলেন, তিনি কিন্তু বলছেন যে 50% অফ দ্য টোটাল, আমাদের এই দেশে 100 ছেলে মেয়ে থাকলে এই 100 ছেলে মেয়ের 50 জনকে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। দিস ইজ দ্য প্ল্যানিং এবং লক্ষ্য সরকারের। এখন 100 ছেলে মেয়েকে প্রাইমারি টেকনিক্যাল এডুকেশন দিতে হলে ওই ধরনের ইনস্টিটিউশনগুলি রেডি করতে হবে। এখন এই 100 আমাদের এই পলিটেকনিকের সংখ্যা মাত্র 49। তিনি এখন থেকে 6 বছর আগে নির্দেশ দিলেন, আমাদের টিএসসি আছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে, যেখানে ট্রেডসম্যান লেভেলের কোর্সগুলি চলতো। তো ওই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনলে তিনি বলে যে ওখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু করার দেওয়া হবে। একটা করে সাবজেক্ট হলো, ইনস্টিটিউটগুলি আছে তো, কিছু তো টেকনোলজি আছে, হাই স্কুলের চেয়ে তো বেশি আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু করা দিল। 5 বছর চলেছে, ওখান থেকে গ্রাজুয়েট বার হয়েছে এক বেশ। তারপরে ওই কোভিড সিচুয়েশনের সময়, যখন কোভিড সিচুয়েশনের সময় ডিজি টেকনিক্যাল এবং আমাদের ডিজি টেকনিক্যালের এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে টেকনিক্যাল এডুকেশন ডিভিশন জরুরি নির্দেশ জারি করলো যে 6 তারিখের মধ্যে, যখন কোভিডের চলতেছে, কি জানো, কোথাও যাওয়া যাবে না, নড়াচড়া করা যাবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না, তখন লকডাউন, তখন বলছে যে এই ছেলে মেয়েগুলি সবগুলি সরকারি পলিটেকনিক ফেরত দিতে হবে টিএসসি থেকে। এই যে দেখেন
নেত্রী চাচ্ছে এক্সপানশন, মানে নেত্রী চাচ্ছে এক্সপানশন। তার টিএমইডি বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে দীপু মনিকে রাজি করায় দিছে বন্ধ করে রাতের অন্ধকার। ওই ছেলেরা কেস করতে গেছে ওই হাইকোর্টে বন্ধ করার জন্য, কেস করতে গেছে টিএমইডির সচিব ওইখানে যাইয়া অ্যাটর্নি জেনারেলকে পার্সু করে ওইটা ঠেকে গেছে। এখন সরকারের ক্ষমতা তো সীমাহীন, কিভাবে ঠেকাই দিল দেখেন। এখন এটা তো আর প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী তো আর জানে না যে আমি তো নির্দেশ দিয়েছিলাম। আপনি বলেন 98-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স জননেত্রী শেখ হাসিনা 4 বছর করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কিন্তু অরিজিনালি 4 বছরই ছিল, ডিগ্রি ইঞ্জিনিয়ারিংও 4 বছর ছিল। আসলে ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পড়াইতো, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর ছিল, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং 4 বছর ছিল। আসলে ইঞ্জিনিয়ারিং কলেজ তখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। সেইটাকে মাঝখানে করা হয়েছিল, ডিগ্রিটাও কমাইছিল, ডিপ্লোমাও কমাইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারপরে এই লোকটি বার করতে হবে। সেই সময় পরে ডিগ্রিটাকে 4 বছর করছে, ডিপ্লোমাটা আর করেনি। মাননীয় প্রধানমন্ত্রী 98-এ 5টা ন্যাশনাল কমিটি সুপারিশ করে দিল যে না, এটা করা দরকার ইন্টারন্যাশনাল কনটেক্সটে সমপর্যায়ে নিয়ে আসার জন্য। আপনার অ্যাটলিস্ট আপনার একটা অসীম মানে সীমাহীন ক্ষমতা আছে, রাষ্ট্রীয় না, অ্যাটলিস্ট জনগণের কাছে পৌঁছানোর একটা সীমাহীন ক্ষমতা আছে। আপনার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, আপনার কর্মক্ষেত্রে যাই কথা বলেছি, বৈশাখীতে যখন ছিলেন একাধিকবার কত রকমের কথা হয়েছে। বাংলাদেশের সাংবাদিক সমাজের মধ্যে অনেক বিশ্বস্ত মানুষ, বাংলাদেশের জন্য বিশ্বস্ত মানুষ আছে, এখনো আছে। তাদের ছাড়া আপনি এই জায়গা থেকে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে মুক্ত আমরা করতে পারবো না। সরকার চাইলেও সরকার পারে না, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশগুলি বাস্তবায়ন হয় না, আমাদেরগুলি হয় না, তাহলে অন্যদেরগুলি কি হয়? একই কথা, অন্যদের জন্য হয়। ওইগুলি আমরা জানি না বলে আমরা বুঝি না, অনেকগুলি হয় না। সেই জায়গাটায় আমাদের বাধ্য হয়ে এগিয়ে যেতে হচ্ছে, এবং সেই এগিয়ে যাওয়ার পথ সমাপ্তি কোথায় আমরা জানি না। নিশ্চয়ই আমরা অনেক কেয়ারফুলি এটাকে, এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কতক্ষণ কেয়ারফুল জায়গায় নিজের অস্তিত্ব ধরে রাখা যাবে আশঙ্কা আছে, শঙ্কা আছে। কারণ আমি তো একা নই, বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, তারা কোনো সময় এটাকে পিক করে, এবং সেই পিক করা বিষয়টা যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ মানুষের ক্ষুব্ধতা বাড়তে বাড়তে, আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণের যে গ্যাপটা সৃষ্টি হয়ে গেছে এই 18 মাসে, সেই গ্যাপটা ইমিডিয়েট মিনিমাইজ করা দরকার আজব। এবং আপনি মানে আমি প্রধানমন্ত্রীর পেরিফেরিতে যারা আছে তাদের অনেককে জানি, তারা এটা করতে দিবে না, যে কোনো মূল্যে এটাকে ঠেকাবে। আমাকে একজন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি, সচিব পর্যায়ের ব্যক্তি, আমাদের মানে আমি ওই পলিটেকনিক শিক্ষকদের কিছু বিষয়ে কথা বলছিলাম, তো তাদের এই ত্রুটি বুটি এটা ওইটা বলে। তা আমি বললাম যে স্যার, ওরা তো আপনারই মানুষ, আপনার কর্মচারী, আপনার অধীনস্থ মানুষ, আপনি তো অভিভাবক। উনি বলে, আই ডোন্ট লাইক টু বি অভিভাবক অফ ইডিয়েট। আপনি বলেন টিচার জননেত্রী শেখ হাসিনা, আমরা দেখেছি, আপনি বেশি দেখেছেন কাছ থেকে, আনিসুজ্জামান স্যার যদি হাটে কার্পেট দিয়া, নেত্রী হাটে কার্পেটের নিচ দিয়া। আর শ্রদ্ধার শিক্ষকদের প্রতি জননেত্রী শেখ হাসিনা যেইভাবে দেখান, তার আমলা কি কয়, ও যে শিক্ষকদেরকে বলে আই ডোন্ট লাইক টু বি, মানে অভিভাবক অফ ইডিয়েট। এটা কত দুর্ভাগ্যজনক। বঙ্গবন্ধুর নাম নিয়ে স্লোগান দেই, বঙ্গবন্ধু বলতে বলতে ফেনা উঠে ফেলাই, এবং বঙ্গবন্ধুর বেঞ্চ এখানে লাগায় রাখি, কিন্তু প্রকৃত অর্থ কি বঙ্গবন্ধুকে
আমরা ওই রেসপেক্টটা করি, তার ওই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষার জন্য কাজ করি। প্লিজ বঙ্গবন্ধু এখন একটা ভালো পণ্য আপনার মানে বঙ্গবন্ধু এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসার একটি ভালো পণ্য, ভালো প্রোডাক্ট। কারেক্ট কারেক্ট। আমি আপনাদেরকে বলি, শিল্পকলা একাডেমি আপনার লাইটিং সাউন্ডের যে খরচ দেখিয়েছে 38 কোটি টাকা, যেটি আপনার আমাদের প্যারেড গ্রাউন্ডে আপনার যে অনুষ্ঠান হয়েছে, আমরা সেটার নিউজ করেছি এবং সেই নিউজ বন্ধ করার জন্য যে প্রচেষ্টা বিভিন্ন মহল থেকে হচ্ছে, যদি আমাদেরকে বন্ধ করতে পারে না, মানে বঙ্গবন্ধু যেটা ভালো ব্যবসা এক মুহূর্তে করিম রহিম বই লিখতেছে 20 কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যে যেভাবে পারতেছে আপনার, মানে এই প্রোডাক্ট মোটামুটি ভালো মার্কেটে ভালো বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি জি জি প্লিজ বলেন। আপনারা দেখেছেন যে এই যে আমাদের মানে এবার পাকিস্তান খেলতে এসেছে, আমি আপনার কোনোই নাই, পাকিস্তান একটি রাষ্ট্র, আলাদা একটা রাষ্ট্র, সেরকম আপনার আমরা মানে আপনার এই নাই, সেটাও একটি রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্র, কিন্তু আপনারা কেউ দেখেছেন যে পাকিস্তানে খেলা হয়েছে, বাংলাদেশের পতাকা, সেখানে আপনার পাকিস্তানিরা বাংলাদেশের পতাকা নিয়ে কেউ মাঠে গিয়ে আপনার এই করেছেন? আমি আমার ছোট একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছিলাম আপনার 3 দিন আগে, মানে আমরা শুধু অন্যের মানে বদনাম না করে বলি, আমি আপনার স্ট্যাটাসটা একটু আপনার পড়ে শুনাই। নতুন প্রজন্মের কাছে কি আমরা 23 বছরের শোষণ ও বঞ্চনা চিত্র তুলে ধরতে পারি না? মুক্তিযুদ্ধের 9 মাসে বর্বরতার কথা আমরা জানাতে পারি না? লাল সবুজের বাংলাদেশে তাহলে এমন একটা প্রজন্ম কিভাবে গড়ে উঠলো? আমরা কি আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পেরেছি কিনা? আমি আমার 2 মেয়েকে আপনার শাহবাগে নিয়ে গেছি, আমার বাচ্চারা তখন ছোট, আমি তাদের ওখানে বসে কে নিজামী, কে মতিউর রহমান, হ্যাঁ, প্রত্যেককে আপনার আমি শিখাইছি আমার বাচ্চাদেরকে, কাদের মোল্লা কে কি করছে আপনার, আমি আমার বাচ্চাদের পড়েছি। আমার বাচ্চারা এখন ধারণ করে। আপনি কাদাকে যদি কাদার সময় না শিখান, সে যখন শক্ত হবে তখন শিখবে। আমরা আসলে আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করি না। কিন্তু ওই যে বন্ধনে আবদ্ধ, আপনি অ্যাক্সিডেন্টালি বন্ধনের বাইরে চলে গেছেন, জীবনের গল্প, জীবনটাকে গড়ে তুলতে যায়। আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বাবা আপনার মানে মুক্তিযুদ্ধের পরে তিনি আপনার আসলে মুজিব বাহিনী দ্বারা আপনার অনেক নির্যাতিত হয়েছেন, আমাদের বাড়িঘর সব ভেঙে দেওয়া হয়েছিল। আমার বাবা পরে আপনার নকশাল আপনারা শুনেছেন হয়ে গেছিলেন, তিনি মানে আওয়ামী লীগ নিয়ে এই নিয়ে তার মধ্যে অনেক ক্ষোভ আছে আপনার। আমার বাবাকে বলতে আপনার আমি পার্সু করেছি আপনার, যে মানে তুমি যে সময় যারা ভোট করেছে তাদের জন্য তো তুমি বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে তুমি দায়ী করতে পারো না। আমার বাবা যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকটাই সরে এসেছে। আমাদের যুদ্ধটা কিন্তু আমাদের নিজেদের ঘরের মধ্যে আপনার, আমাদের ঘরও একটা রাষ্ট্রের মধ্যে। সরি, আমি থ্যাংক ইউ ইন্টারেকশনটাই দরকার। আমি চাচ্ছিলাম আপনি কথা বলেন। আজকে আপনি যেভাবে বলেছেন মাননীয় প্রধান অতিথি, জননেত্রী শেখ হাসিনা একমাত্র ভরসার স্থল বাংলাদেশের মানুষের, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও তাই। একমাত্র আশা আকাঙ্ক্ষা সর্বশেষ যদি তার কাছে পৌঁছানো যায়, কোনো রকমের যদি তার নজরে আনা যায়, বাংলাদেশের সকল মানুষই কিন্তু জননেত্রী শেখ হাসিনা একমাত্র পপুলার লোক। আর তার সরকারের অন্য যারা আছে তাদের পপুলারিটি কতটুকু আছে আপনি ভালো করে টের পান। যতটুকু আমরা মন্ত্রিত্ব করছি, রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করছি, কার ব্যক্তিগত ইমেজ কতটুকু আছে মানুষের কাছে এটা আপনি ভালো জানেন। আমরা বুঝতে পারি যে কতটুকু আছে প্রশ্নবোধক। শুধু জননেত্রী শেখ হাসিনার একক অ্যাকসেপ্টেন্স সমগ্র জাতিকে এক জায়গায় রাখার চেষ্টা চলছে। এখান থেকে দূরে সরাই নিতে পারলেই সমগ্র জাতি বাইফার্কেটেড হবে, এবং সেই জায়গাটাই আপনি যে আশঙ্কা করেছেন সেই জায়গাটাই নেওয়ার অপপ্রয়াস চলছে। এবং টেকনিক্যাল এডুকেশন সেক্টর, এই টোটাল ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ড, যেটা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এইখানে সেইভাবেই আমাদেরকে ঠেলে দেওয়ার একটা প্রয়াস চলছে রাস্তায়, যাতে এই জায়গাটাও ধ্বংস হয়, এবং ধ্বংস হইলে এই জায়গার মানুষগুলিও বিক্ষুব্ধ হয়, বিক্ষুব্ধ হইলেই চলাকলা পূর্ণ হয়।
এবং সেই জায়গাটা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী তার জনসার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, আমি আপনার কাছে সেই অনুরোধটুকু জানাই। আপনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাফল্য চান, আমরাও চাই, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও চাই, কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, ধারণ করি, লালন করি এবং সেটা বাস্তবায়নের জন্য সচেষ্ট। আপনি জেনে হতবাক হবেন, আমরা এই ইনস্টিটিউশনে যখন জাতীয় সঙ্গীতকে আমাদের সকল প্রোগ্রামে শুরু করবো সিদ্ধান্ত নিলাম, কেন্দ্রীয় কমিটি একেবারে মানে সাহসী সিদ্ধান্ত, এটা নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহল ইভেন মন্ত্রী পর্যায়ের লোকজনকে নিয়ে আসলে যখন জাতীয় সঙ্গীত বাজাই, এটা কিন্তু ঠিক না হামিদ ভাই, আপনি জানে নিয়ে নিয়মটা ভালো করে, এটা কিন্তু ঠিক না। আমি বললাম এটা শুরু করছি, যা হয় হবে, জেলফাস আসিয়ান। এখন কিন্তু অনেকেই জাতীয় সঙ্গীত বাজায় অনুষ্ঠান শুরু করে। এইটাই হলো আমার সাকসেস, আমাদের সাকসেস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাকসেস। আমরা শুরু করেছি অনেক দিন এবং ইনস্টিটিউশন থেকে প্রধানমন্ত্রীর কাছে একটা সুপারিশ করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য একদম গ্রাম পর্যায়ে কমিটি করে দেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি করেন, শিক্ষক ছাত্র সবাইকে নিয়ে করেন, এক একটা ইউনিয়নে একটা করে কমিটি করেন। আপনার আওয়ামী লীগ আছে, থাকুক, এখানে আওয়ামী লীগের বাইরের লোকও থাকতে পারে, থাকলে এটা আরো বেশি গ্রহণযোগ্যতা হবে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে সামনে কি নিয়ে আসতে দিছে? জাতীয় সঙ্গীতই বাজায় দেয় না, ওই বাক্সবন্দি করে রাখছে। স্বাধীনতার 50 বছর জাতীয় সঙ্গীতকে বাক্সবন্ধ করে রাখা হয়েছে, না এটা বাজানো যাবে না, শুধু রাষ্ট্রপতি হইলে, শুধু প্রধানমন্ত্রী হইলে বাজানো যাবে। আমার মানে কন্টিনিউয়াস বাধা দিছে, আমরা বলছি আসি, ধরে নিলে নিবি, জাতীয় সঙ্গীত বাজাবো না। আমার যেটাকে নিয়ে আমি যুদ্ধ করেছি, যেটা নিয়ে আমার রক্ত গিয়েছে ত্যাগ 30 লক্ষ মানুষের, সেই জাতীয় সঙ্গীত আমি বাজাইতে পারবো না, হইলে যা হয় হবে। এখন আর ওরা মনে হয় দেখছে যে এটা ঠেকানো যাবে না। এটা মানে জাতীয় সঙ্গীত না যদি বাজাইতে দেয়, জাতীয় ঐক্য হয় কিভাবে? জাতীয় ঐক্যটা কিভাবে হয়? জাতীয় সঙ্গীতের প্রতি যদি তার মমত্ব বোধ না থাকে। আপনি লক্ষ্য করেছেন আমার এই নেতারা প্রত্যেকে জাতীয় সঙ্গীত বাজলে বুকে হাতটা দিয়ে করে, এটা আমি প্র্যাকটিস করাইছি। কেন বলেছি? যে আপনি আপনার হার্টে রাইখা তার চেতনাটা, তার ফিলিংসটা অনুভব করেন, হার্টের উপরে হাতটা দিয়া। এই জাতীয় সঙ্গীত আমার হৃদয়ে জাতিকে জাগ্রত করার একটা চেতনা। আপনি সারা বাংলাদেশে দেখবেন আমার ইনস্টিটিউশনের সদস্যরা অধিকাংশ জায়গায়, নেতারা অ্যাটলিস্ট বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত খুব মমত্ববোধ সহকারে শোনে। এই প্র্যাকটিস যদি সমগ্র দেশে না করা যায়, তাহলে কিভাবে মানুষ ঐক্য হবে? জননেত্রী শেখ হাসিনার পিছনে দাঁড়াবে কিভাবে? জননেত্রী শেখ হাসিনাকে ওই কারাবন্দী অবস্থার থেকে মুক্ত করে নিয়ে আসবে। আমি আপনার আন্তরিক সহযোগিতা চাই, নিশ্চয়ই আপনি সেই বিষয়ে কাজ করছেন। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার জনসার্বভৌমত্ব রক্ষা, আমরা চাই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, জনসার্বভৌমত্ব রক্ষা করতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হইলে সরকারের যে প্রধানমন্ত্রী, তার প্রতি যে জনগণের আস্থা, সেই জনসার্বভৌমত্বটাকে রক্ষা করতে হবে এবং জনসার্বভৌমত্ব রক্ষা করতে পারলেই জননেত্রী শেখ হাসিনা সেই জায়গার থেকে মুক্ত হবে। আমরা এই বিষয়ে কথা বলছি, পত্রপত্রিকায় লেখার চেষ্টা করেছি, আবেদন নিবেদন করার চেষ্টা করেছি, আর্টিকেলও লিখেছি, কিছু পত্রিকা মানে কিছু পত্রিকা ছাপছে, আবার মানে ছাপার জন্য সমস্যা, তাদেরও সমস্যা, তাদেরও তো যারা পত্রিকা নিয়ন্ত্রণ করে তাদেরও সমস্যা, তারাও বলে না এরকম না এরকম, কিছু কারেকশন করে। ঠিক আছে, কারেকশন হোক, যদি যেইটুকু যায়। মাননীয় প্রধান অতিথি, আপনি যথার্থ বলেছেন যে কর্মজীবী মানুষ হিসাবে, খেটে খাওয়া মানুষ হিসাবে, প্রফেশনাল হিসাবে আমাদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে একটা মানে বন্ধন গড়ে উঠেছে। সেই অনেক দিন আগের থেকে, যখন আমাদের রিয়াজ ভাই আর কামাল ভাই, গিয়াস কামাল চৌধুরী সাহেব,
প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন ব্যক্তিগত সম্পর্ক আমাদের ছিল। গিয়াস কামাল চৌধুরী আর রিয়াজ ভাই যখন প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন আমি জেনারেল সেক্রেটারি, তখন আমি জেনারেল সেক্রেটারি। রিয়াজ ভাইকে আর গিয়াস কামাল চৌধুরীকে আশা সাহেব প্লট দেয় দুইটা, আপনি জানা আছে। এবং সেইখানে রিয়াজ ভাই আমাকে গিয়াস কামাল চৌধুরীর সাথে নিয়ে গেল যে তো সেইখানে বলেছে ভাই আমার বাড়ির এই লেআউট করে দেন। তো আমি আমার পিডাব্লিউডির দু একজন বন্ধুকে, আমি ভালো ইঞ্জিনিয়ার না, পিডাব্লিউডির দু একজন বন্ধুকে নিয়ে যেয়ে বললাম যে ভাই এটা একটু প্ল্যান করে দাও। তারপরে তো আপনাদের সাংবাদিকদের মধ্যে বিভক্তি হয়ে গেছে। সেই সময় থেকে আমি বলছি টোটাল সাংবাদিকদের সঙ্গে ইনস্টিটিউশনের একটা আত্মিক সম্পর্ক এবং মানে গড়ে উঠেছিল দীর্ঘদিন। যদিও এখন যে ইয়াং যারা, তাদের সঙ্গে আর সেইটা আমরা আর মেনটেন করতে পারি নাই, এটা আবার মেনটেন করা উচিত। আজকে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, যার উপস্থিতিতে আমরা এই অঙ্গীকার করতে পারি আবারও আমাদেরকে এই খেটে খাওয়া মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, পেশাজীবী মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একই সূত্রে আমাদেরকে একই জায়গায় একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধাভাজন, সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ জনাব দীপ আজাদকে তার সানুগ্রহ উপস্থিতির জন্য। আমি একটু